আসসালামু আলাইকুম। আন্তরিক দুঃখিত আসলে আমি বারবার ট্রাই করতেছি, কমেন্ট আসতেছে না। আমার হচ্ছে কেন জানি কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো কমেন্ট পাচ্ছিলাম না। আন্তরিক দুঃখিত। হ্যাঁ, আমি কমেন্টগুলো পাচ্ছিলাম না, এই কারণে বাধ্য হয়ে পেজ থেকে লাইভ শুরু করছি। গ্রুপে হচ্ছে আমি কমেন্ট পাচ্ছিলাম না। ঠিক আছে, দেখো এখন আর সমস্যা হবে না, পেজে আমাদের প্রবলেম নাই। আমি চাচ্ছিলাম যে আজকের ক্লাসটা তোমরা একটু গ্রুপ থেকে করো, গ্রুপ থেকে লাইভ নিতে চাচ্ছিলাম, কারণ গ্রুপে অনেকদিন ক্লাস টাস নেই না, পেজে নিতে যাই হোক, গ্রুপ পেজ সবই আমাদের। এখন হচ্ছে আন্তরিক দুঃখিত, সিরিয়াসলি আমি দুইবার ট্রাই করলাম, হচ্ছে না। একটু জানাও যে ক্লিয়ার আছে কিনা। এই যে আমাদের চিটাগং বিশ্ববিদ্যালয়ের সাজেশন, আমি শুধু ফুল সিলেবাসের সাজেশনটুকু দিব, ফুল সিলেবাস, কারণ শর্ট সিলেবাস অলরেডি দেওয়া আছে, অলরেডি ডান। শর্ট সিলেবাস অলরেডি সাজেশন দেওয়া আছে, এবং এই সাজেশনটা এই যে ডেসক্রিপশনে দেখো পিন করা আছে। আজকের ক্লাসের ডেসক্রিপশনে সব সাজেশনই দেওয়া আছে। ম্যাথ দেওয়া আছে, ফিজিক্স দেওয়া আছে, বায়ো নোটও দেওয়া আছে, বায়োলজি নোট দেওয়া আছে, টেলিগ্রাম লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, সব লিঙ্ক একসাথে করে দেওয়া আছে। শর্ট সিলেবাস আজকের ক্লাসের কই দেওয়া আছে? ডেসক্রিপশনে, মানে এই যে ভিডিওর ডেসক্রিপশনে। সেকেন্ড হচ্ছে আমরা শুধুমাত্র কি করব, ফুল সিলেবাসের সাজেশনগুলো দিব। শর্ট সিলেবাসের এখন একটা ব্যাপার হচ্ছে, চিটাগং বিশ্ববিদ্যালয়ে সব ক্লিয়ার আছে কিনা জানাও তো যে ক্লিয়ার আছে কিনা, একটু শেয়ার করে দিও। হ্যাঁ, এই যে যারা হচ্ছে ক্লাসে আসো কাইন্ডলি মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু দিয়ে দিও। মডারেটর অ্যাডমিনরা একটু ফিজিক্স সেন্টার গ্রুপে দিয়ে দাও, হচ্ছে আমাদের মেসেঞ্জার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দাও। যারা অ্যাডমিন মডারেটর আসো টেলিগ্রাম গ্রুপে, ফিজিক্স সেন্টার গ্রুপে, বা হচ্ছে মেসেঞ্জার পেইড ব্যাচের গ্রুপগুলোতে দিয়ে দাও। আচ্ছা, ক্লিয়ার আছে কিনা জানাও, যে এই যে মোটামুটি ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। আজকে উপস্থিতি একটু কম থাকবে, কারণ আজকে শুধু হচ্ছে 21 ব্যাচ না, আসলে যারা কৃষিতে পরীক্ষা দিবা তারাও করতে পারবা ক্লাস। হ্যাঁ, তারাও করতে পারবা, কারণ হচ্ছে এগ্রির ফুল সিলেবাসের টপিকগুলো দেখাই দিব আজকে। ফুল টপিক, যে ফুল সিলেবাসের কোন টপিকগুলো তোমার এগ্রির জন্য দরকার বা পরে দেখা যাওয়া রিস্ক মুক্ত, এগুলা দেখাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, সেকেন্ড টাইমাররা থাকতে পারবে যারা চায় যে ফুল সিলেবাসের টপিক সম্পর্কে একটা ধারণা পাবা, যেটা তোমার রিস্ক মুক্ত থাকবে ইনশাল্লাহ। তো সব চকচকা জকজকা ফকফকা কিনা জানাও, সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাও যে সব ক্লিয়ার কিনা। আর একটু শেয়ার করে দাও কাইন্ডলি, একটু ফ্রেন্ডসদেরকে মেনশন শেয়ার করে দাও, ঠিক আছে? কাইন্ডলি একটু ফ্রেন্ডসদের। আর চিটাগংয়ে কিন্তু বাংলা ইংলিশ আছে, এটা কিন্তু পাস করতে হবে। ইংলিশ বাংলা আলাদা পাস, চিটাগংয়ে ইংলিশ বাংলা আলাদা পাস করতে হবে, আলাদা পাস। এবং আমাদের সময়েও এরকম ছিল, তো আমাদের সময় মেবি 4 আর 3 এরকম লাগতো। তো আমি পাস করেই চান্স পেয়ে গেছিলাম, শুধু ইংলিশ বাংলাতে পাস করছি আর চান্স হয়ে গেছিল, আমার ভালো পজিশনে আসছিল চিটাগংয়ে। ঠিক আছে, তো চিটাগংয়ে পাস করতে পারলে দেখবা যে ভালো একটা পজিশন চলে আসবে। এই কারণে ইংলিশ বাংলাতে মাস্ট বি পাস করতে হবে। এই কারণে কি করতে হবে, এক্স কোশ্চেন ভালো করে দেখে যেতে হবে। এক্স কোশ্চেন আমাকে যদি বলো যে ভাই চিটাগংয়ের কত পার্সেন্ট এক্স কোশ্চেন রিপিট করে, আমি বলবো 50%-এরও বেশি রিপিট করে এক্স কোশ্চেন। চিটাগং বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যেটাতে 50%-এরও বেশি কোশ্চেন কি হয়, রিপিট হয়। ঠিক আছে, 50%-এরও বেশি রিপিট হয়। এই চিটাগং এক্সাম না দাও সমস্যা নাই, যারা চিটাগংয়ে দিবা না তারা এই যে এগ্রির ফুল সিলেবাস সম্পর্কে একটা ধারণা পাবা, কারণ এগ্রিতে ফুল সিলেবাস দেখা যাইতেই হবে, কিছু টপিক তোমাকে দেখে যাইতেই হবে রিস্ক মুক্ত থাকতে চাইলে। এই কারণে আমি বলবো ক্লাসে থাকো, সমস্যা নাই, প্যারা নাই। হ্যাঁ, আশেপাশে মাইক বাজতেছে, একটু সমস্যা হইতে পারে, তবে মনোযোগ ক্লাসের দিকে দাও, মাইকের দিকে দিও না। 50% রিপিট, এবং গতবার 25টা কোশ্চেনের মধ্যে 15টা প্লাস থিওরি। গতবার যে কোশ্চেনগুলো আসছে সিইউতে 15 প্লাস থিওরি আসছে, আর 10-এর মতো 10টার মতো ম্যাথ পার্ট, তাও ম্যাথ হচ্ছে ইজি ম্যাথগুলা দিছে, ইজি ম্যাথ। তার মানে ফিজিক্সের যে কোশ্চেনগুলো সিইউতে আমি বিগত কোশ্চেন থেকে পাইছি, এটা হচ্ছে বেশিরভাগই আসে থিওরি, কি আসে বলো, থিওরিটিক্যাল। আর ম্যাথগুলাও আসে ইজি ম্যাথ, সহজ ম্যাথ। ঠিক আছে, সহজ ম্যাথ আসে। তাহলে কি করতে হবে, থিওরি গুরুত্ব দিয়ে পড়তে হবে, থিওরি খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে এই 2 দিন। আর এক্স কোশ্চেন, থিওরি খুবই গুরুত্বপূর্ণ, প্লাস এক্স কোশ্চেন, এই 2টা বিষয়ে যে গুরুত্ব দিয়ে পড়ে যাইতে পারবা, ফিজিক্সে ভালো করবা, বা হচ্ছে সিইউ এর এক্সাম ভালো হবে ইনশাআল্লাহ। এক্স কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, 50%-এর বেশি রিপিট হয়।
বেশি রিপিট হয়। থিওরির জন্য কিন্তু আমি একটা পিডিএফ দিছি, তোমরা অলরেডি সবাই পাইছো কিনা জানাও, যারা থিওরি পিডিএফ পাইছো সবাই। থিওরি পিডিএফটা আমার অনেক আগে থেকেই লেখা, এবং এখানে মোটামুটি মেইন সব থিওরি আছে এই নোটের মধ্যে। থিওরি পিডিএফটা সবাই পাইছো কিনা একটু জানাও, কমেন্ট করে জানাও যে কারা কারা পাইছো থিওরি পিডিএফ। থিওরি পিডিএফটা হচ্ছে একটু দেখা যাবা। এবং থিওরি পিডিএফে একটা কারেকশন দিয়ে দেই, এই যে প্লাজমা এনট্রপি সবচেয়ে বেশি হবে প্লাজমাতে, এরপরে সবচেয়ে বেশি হবে গ্যাসে, এরপরে সবচেয়ে বেশি হবে তরলে, এরপরে সবচেয়ে কম হবে কঠিনে। এটা হচ্ছে এনট্রপি এবার আসছে। হ্যাঁ, তো ওই থিওরি পিডিএফটা আমি লিখছি আমির স্যারের বই দেখে। আমির স্যারের বইতে উল্টা দেওয়া আছে, আমির স্যারের বইতে বলা প্লাজমাতে এনট্রপি সব থেকে কম, থিওরি পিডিএফ তাই লেখা, এটা ভুল। এটা হচ্ছে সব থেকে বেশি প্লাজমাতে এনট্রপি বেশি, তারপরে গ্যাস, তারপরে তরল, তারপরে কঠিন। ঠিক আছে, এটা হচ্ছে যারা পাও নাই, যারা থিওরি পিডিএফ পাও নাই, ফিজিক্স সান্টাস গ্রুপে ইনভাইট দিবা। ফিজিক্স সান্টাস ইনভাইট ছাড়া এই পিডিএফ দেওয়া হবে না। এটা আমার নিজের হাতের লেখা এই পিডিএফ, আমার স্টুডেন্ট অবস্থায় বানাইছিলাম। স্টুডেন্ট যখন ছিলাম তখন এই পিডিএফটা আমি বানাইছি। অনেকে বলতে করো যে ভাই ইনভাইট ছাড়া কেন দিবেন না, কারণ ইনভাইট দিলে তুমি 30টা পোলাপান ইনভাইট দিলে ওই 30টা পোলাপান হচ্ছে উপকৃত হবে। এমন কাউকে ইনভাইট দেওয়ার দরকার নাই যাদের এই গ্রুপ দরকার নাই, মানে তুমি ইনভাইট দিবা শুধুমাত্র তোমার ফ্রেন্ডস যারা অ্যাডমিশন দিবে বা জুনিয়র্স যারা অ্যাডমিশন দিবে, এইচএসসি দিবে, এদেরকে ইনভাইট দিবে। এছাড়া ইনভাইট দেওয়ার দরকার নাই। তুমি ওই যে গার্ডিয়ান, এসপিডিসি এদের ইনভাইট দিয়ে আমার লাভ আছে? আমার লাভ দরকার হচ্ছে যারা ক্লাস করে উপকার পাবে। যদি তোমার 5 জন থাকে, 5 জনকে ইনভাইট দিয়ে পেজে মেসেজ দিবা, আমার আইডিতে না, দয়া করে আইডিতে মেসেজ দিবা না, পেজে মেসেজ দিবা, ফিজিক্স সেন্টার্স পেজ। এই ডেসক্রিপশনে সব দেওয়া আছে, ডেসক্রিপশন, এই যে আজকের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং সাজেশনটাও দেওয়া আছে, এই যে শর্ট সিলেবাসের সাজেশনটাও এখানে পিন করে দেওয়া আছে আজকের ক্লাসে। তো এখান থেকে সাজেশনটা সবাই নিয়ে নিবা, এবং নোট পাইতে কি করতে হবে এখানে লেখা আছে। আমরা ক্লাসে যাব। হ্যাঁ, সব ক্লিয়ার থাকলে, সবাই রেডি থাকলে আমরা ক্লাসে যাব। সবাই রেডি থাকলে ক্লাসে যাব। বলো রেডি কিনা? আমরা হচ্ছে ক্লাসে বলতে ফুল সিলেবাসের টপিকগুলো দেখবো, যে কি কি টপিক আসলে পড়া উচিত। তো সিইউতেও আমি বলে দেই 80% উপরে হচ্ছে শর্ট থেকে আসবে ইনশাল্লাহ। 80% প্লাস শর্ট থেকে আসবে, 20% কোশ্চেন ফুল থেকে আসবে। এটা হচ্ছে আমার অভিমত যতদূর মনে হয়। ঠিক আছে, যতদূর মনে হয় যে আমার হচ্ছে 20% কোশ্চেন ফুল থেকে আসবে। আর এগ্রিতে যদি আসে তাহলে অনলি 5 to 10%, এগ্রিতে 10 থেকে 5% আসতে পারে ফুল থেকে, এর বেশি আসবে না। এগ্রিতে 90%ই শর্ট আসবে। তো যারা হচ্ছে এগ্রিতে প্রিপারেশন নিচ্ছ তারা ফুলের টপিকগুলো আজকেই ক্লাসের সাথে সাথে রিভিশন করে ফেলো, আর কিচ্ছু করা লাগবে না। ক্লাসের সাথে সাথে ফুলের টপিকগুলো রিভিশন শেষ করো। আচ্ছা, ওকে, তাহলে এক নাম্বার চ্যাপ্টার হচ্ছে 1 নং ভৌত জগৎ, যেটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে, যেটা নাই। ঠিক আছে, ভৌত জগৎ। তো ভৌত জগৎ থেকে কি কি বিষয় পড়বো আমি শুধু টপিক বলে দিব, বাকিগুলো তোমরা দেখে নিবা। দেখো, ভৌত জগৎ থেকে তোমার পড়তে হবে এই যে 10-এর একক, 10-এর যে এককগুলো আছে, যেমন হচ্ছে ধরো তোমাকে বললো যে 1 পিকো 1 ন্যানো 10 to the power কত? -9 মিটার। 1 পিকো কত? এগুলা সিইউতে আসছে, গতবার আসছে 10 to the power -12। 1 ফেমটো কত? 10 to the power -15। আর 1 অ্যাটো বা অটো, হ্যাঁ, 1 অ্যাটো হচ্ছে 10 to the power -18 মিটার। এই 4টা দেখলেই হবে, এর বাইরে দেখা লাগবে না, এই 4টা দেখলেই হবে। হ্যাঁ, তাহলে 10-এর এককগুলা বা 10-এর ঘাতগুলা এগুলা দেখবা, এই 4টার মধ্যে একটা আসবে যদি আসে। তারপরে হচ্ছে 1 লাইট ইয়ার মানে 1 আলোকবর্ষ হচ্ছে 9.46 × 10 to the power 15 মিটার, অথবা এটাকে বলতে পারো 9.46 × 10 to the power 12 কিলোমিটার। এটা ইম্পর্টেন্ট। এটা লাইট ইয়ারটা হচ্ছে দূরত্বের একক। লাইট ইয়ার কার একক বলো? দূরত্বের একক। তো শর্ট সিলেবাস থেকে এখানে আসলে এইটুকুই আসতে পারে। আর আবিষ্কারটুকু দেখবা যে কে কি আবিষ্কার করছে। আমি মনে করি শর্ট সিলেবাসে এখান থেকে, এই অধ্যায় থেকে থিওরিটিক্যাল আর কিছু দরকার নাই, থিওরিটিক্যাল এইটুকুই পড়বা। আর 2টা লাইনে যে বলে দিচ্ছি যে বিনা প্রমাণে যদি কিছু মেনে নেওয়া হয়, বিনা প্রমাণে মেনে নিলে এটাকে বলে হচ্ছে কি মেনে নেওয়া, এটাকে বলে কি বলো তো? স্বীকার্য বলে। এই একটা লাইন দরকার,
স্বীকার্য, এটা সিইউতে আসছে, অনেকবার আসছে। হ্যাঁ, স্বীকার্য। আরেকটা হচ্ছে পরীক্ষা করে যদি মেনে নাও, যে পরীক্ষা দ্বারা প্রমাণিত, পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্প, যদি তোমাকে বলা হয় পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্প, অনুকল্প অনুকল্প, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে আমাদের তত্ত্ব, তত্ত্ব, তত্ত্ব। ঠিক আছে, তত্ত্ব। তাহলে পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলা হয়? তত্ত্ব বলা হয়, তত্ত্ব বলা হয়। তাহলে থিওরিটিক্যাল এইটুকুই এনাফ, ভৌত জগতের থিওরিটিক্যাল হচ্ছে এইটুকুই এনাফ। আর হচ্ছে ত্রুটি, ত্রুটি জাস্ট উদাহরণ। ত্রুটির শুধুমাত্র কি পড়তে হবে? উদাহরণ দেখতে হবে যে কোনটা কোন ত্রুটি। যেমন যান্ত্রিক ত্রুটি, লেভেল ত্রুটি, পিছন ত্রুটি, অনলি উদাহরণ পড়বা, অনলি উদাহরণ। এখন দেখো ত্রুটির থেকে আমি এই যে বলে দেই, ধরো ব্যাসার্ধের ত্রুটি 2%, তাইলে এই ক্ষেত্রফলের ত্রুটি কত পার্সেন্ট হবে বলো তো? এরিয়ার ত্রুটি কত হবে? আর ভলিউমের ত্রুটি কতটুকু হবে? ভলিউমের ত্রুটি কতটুকু হবে? এটা দরকার। হ্যাঁ, এগুলা কৃষির জন্য ইম্পর্টেন্ট। এই ফারজানা বিনতে মাহবুব যা বলতেছি সবগুলা কৃষির জন্য প্লাস সিইউ এর জন্য, দুইটার জন্য ইম্পর্টেন্ট, দুইটার জন্য ইম্পর্টেন্ট, মানে এর বাইরে লাগবে না আশা করি, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আশা করি লাগবে না। দেখো এরিয়া কত পার্সেন্ট হবে? এরিয়ার ত্রুটি হবে 4%, 2 দিয়ে গুণ করতে হবে, 4%, 4%। আর ভলিউমের ত্রুটি হবে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, 6%। কেন 3 দিয়ে গুণ করবা? কারণ এই যে দেখো ভলিউমের সাথে আর এর সম্পর্ক কিউব, আর এরিয়ার সাথে আর এর সম্পর্ক স্কয়ার, এই কারণে 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ। এখন ধরো আমি তোমাকে বললাম যে আর এর মান হচ্ছে 10 ± 1, 0.1। তাহলে বলো তো যে এইটার এরিয়ার ত্রুটি কত? এরিয়া ত্রুটি কত? এরিয়া ত্রুটি কত? তাহলে এরিয়া ত্রুটি বের করতে হলে আগে 2 দিয়ে গুণ করতে হবে, ইনটু ব্যাসার্ধের ত্রুটি কত হবে? যে আদিমান 10, ত্রুটি হচ্ছে 0.1 ইন্টু 100%, ইন্টু 100%, তার মানে 2%, 2%। হ্যাঁ, আর যদি তোমাকে বলা হয় যে এখন আয়তনের ত্রুটি কত? আয়তনের ত্রুটি, আয়তনের ত্রুটি তাহলে কত হবে? 3%, 3 দিয়ে গুণ করলে 3%, 3%। এটা কিন্তু আমাদের জিএসটিতে এবার আসছে, তোমরা জানো জিএসটি 21-22-এও আসছে, তারপরে জিএসটি 20-21-এও আসছে, 20-এ দুইবার আসছে টানা। এবং এটা এই ধরনের কোশ্চেন আমাদের সিইউতে আসতে পারে, সিইউতে আসতে পারে। তাহলে কি করতে বলছি? ত্রুটির উদাহরণ পড়তে বলছি। আবিষ্কার, কে কি আবিষ্কার করছে? যেমন হচ্ছে এই যে ভূকেন্দ্রিক তত্ত্ব, তারপরে সৌরকেন্দ্রিক তত্ত্ব, তারপরে গ্রহসমূহ উপবৃত্তাকার, কেপলার বলছে, তাই না? এই ধরনের জিনিস। ভূকেন্দ্রিক তত্ত্ব কে দিছে? টলেমি। সৌরকেন্দ্রিক তত্ত্ব কে দিছে? কোপারনিকাস, কোপারনিকাস। তারপরে এই যে কণা তত্ত্ব কে দিছে? নিউটন, নিউটন। আইনস্টাইন একটা তত্ত্বকে সম্প্রসারিত করে, এটা ইম্পর্টেন্ট। আইনস্টাইন, বলো তো আইনস্টাইন কোন তত্ত্বকে সম্প্রসারিত করে? কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বকে কি করে? সম্প্রসারিত করে। কোয়ান্টাম তত্ত্বকে সম্প্রসারিত করে, সম্প্রসারিত করে, সম্প্রসারিত করে। এইখান থেকে আরেকটা তথ্য আইনস্টাইনের আসে, তরঙ্গ তত্ত্বের ধারণা প্রদান করে, সরি ধারণা প্রদান করে। হ্যাঁ, এটা সিইউতে আসছে 19-20। কোয়ান্টাম তত্ত্বের কি করে? সম্প্রসারিত করে। কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত করে, কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত করে। কোয়ান্টাম তত্ত্বটা দিছিল ম্যাক্স প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্বটা দিলেও এটা প্রসারিত করছে আইনস্টাইন, এটা ইম্পর্টেন্ট, এটা আসে। তাহলে ফার্স্ট অধ্যায় শেষ, ফার্স্ট অধ্যায় মানে ভৌত জগতে কৃষি বলো সিইউ বলো এটুকু পড়লেই হবে। 10-এর ঘাত পড়বা, লাইট ইয়ার পড়বা, আবিষ্কার করবা, এই 2টা লাইন পড়বা, ত্রুটি উদাহরণ পড়বা, আর এইটুকু পড়বা, শেষ। আর এই যে আইনস্টাইন এটা সম্প্রসারিত করছে, সরি তরঙ্গ তত্ত্বের ধারণা না, এটা হচ্ছে কি একটা আলোর তরঙ্গ নিয়ে একটা কথা বলছিল, যাই হোক তরঙ্গ রিলেটেড একটা কথা বলছিল তিনি, আমার খেয়াল নাই। তো এই ধারণাটা তিনি প্রদান করেন। কথার মধ্যে কোশ্চেনের মধ্যে ধারণা থাকবে যে তরঙ্গ ধারণা, তরঙ্গ তত্ত্বের ধারণা না, আসলে তরঙ্গ একটা ধারণা, ঠিক আছে। আর তরঙ্গ তত্ত্ব প্রদান করছে হাইগেন্স, হ্যাঁ হাইগেন্স তরঙ্গ তত্ত্ব একটা ধারণা প্রদান করে। ওকে, চিলিং উইথ ব্যাকগ্রাউন্ড ভাইবস, এর দিকে মনোযোগ দেওয়া যাবে না, মনোযোগ দিতে হবে আমাদের হচ্ছে এই ক্লাসের দিকে, ক্লাসের দিকে, হ্যাঁ ক্লাসের দিকে। আচ্ছা, তাহলে বলো যে এই অধ্যায় পারবা কিনা, ভৌত জগৎ ক্লিয়ার কিনা? ভৌত জগৎ থেকে আসতে পারে, যেহেতু জিএসটিতে আসছে এবার, বা বিভিন্ন জায়গায় দেখছো যে জিএসটি না শুধু রাজশাহীতেও আসছে, রাজশাহীতেও আসছে এখান থেকে কোশ্চেন, রাজশাহীতে ত্রুটি থেকে কোশ্চেন আসছে, রাজশাহীতে প্রত্যেকটা শিফটেই প্রায় আসছে যে এই অধ্যায় থেকে। সুতরাং এই অধ্যায়টা পড়তে হবে, পড়তে হবে, ঠিক আছে।
এখন দেখো আপেক্ষিক তত্ত্ব তো ও নিজেই দিছে, আপেক্ষিক তত্ত্ব তো ওর আর ব্যাখ্যা করার দরকার নেই, আপেক্ষিক তত্ত্বের প্রবর্তকিত হোক। তাহলে গতিবিদ্যা, 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 হ্যাঁ গতিবিদ্যা থেকে শুধু দেখতে হবে দূরত্ব সরণ, দূরত্ব সরণ, দূরত্ব সরণ। দূরত্ব সরণ থেকে কি দেখবা, যেমন ধরো এই যে 4 মিটার গেল এদিকে, এইদিকে গেল হচ্ছে 3 মিটার, 3 মিটার, বা বলতে পারো সূর্যোদয়ের দিকে, তারপরে হচ্ছে সূর্যাস্তের দিকে, এরকম বলবে যে সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পরে উত্তর দিকে 3 মিটার গেছে, তাহলে দূরত্ব কত? দূরত্ব সে যতটুকু যাবে সবগুলার যোগফল, সবগুলার যোগফল 7 মিটার। সরণ কত? সরণ হবে এই বরাবর, তাহলে সরণ হবে 5 মিটার, সরণ হবে 4 স্কোয়ার 3 স্কোয়ার 5 মিটার, 5 মিটার, হ্যাঁ সরণ হবে 5 মিটার, সরণ হবে 5 মিটার। তাহলে এটা হচ্ছে দূরত্ব, আর এটা হচ্ছে কি বলো আমাদের সরণ, সরণ। এই যে জিএসটিতে আমাদের এইবার আসছে ডিফারেন্স, দূরত্ব আর সরণের ডিফারেন্স কত? ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে আমাদের কত বলো তো? ডিফারেন্স হচ্ছে 2 মিটার, 2 মিটার, 2 মিটার। এবার জিএসটিতে এটা আসছে তোমরা জানো। তো এইখান থেকে এইটুকু দেখবা, এখান থেকে হচ্ছে এইটুকু দেখবা। আর এই যে এই কোশ্চেনটা সিইউ এর জন্য ইম্পর্টেন্ট, স্টার দিও, স্টার দিও, 4 স্টার 5 স্টার। সিইউ বলো এগ্রি বলো, যদি শর্ট সিলেবাসের বাইরে দেয় তাহলে এটা দিতে পারে। যেমন তোমাকে বলবে যে 1/3t³ প্লাস 2t, প্লাস 2t, এটা একটা সরণের সমীকরণ। 2 সেকেন্ড পরে বেগ কত? 2 সেকেন্ড পরে বেগ ইকুয়াল টু হোয়াট? ত্বরণ ইকুয়াল টু হোয়াট? এইটার অ্যান্সার দিবা। 2 সেকেন্ড পরে বেগ কত হবে এবং ত্বরণ কত হবে? ত্বরণ কত হবে? 2 সেকেন্ড পরে বেগ কত, ত্বরণ কত? এটা ইম্পর্টেন্ট, সিইউতে অনেকবার আসছে, হিউজ হিউজ টাইম। গতিবিদ্যা থেকে এই টাইপের কোশ্চেন আসছে, হ্যাঁ এই টাইপের কোশ্চেন আসছে। তাহলে সরণ কি হবে বলো? বেগ বের করতে চাইলে সরণকে একবার অন্তরীকরণ করতে হবে সময় সাপেক্ষে, সময় সাপেক্ষে। তাহলে দেখো এই যে যেহেতু শর্ট সিলেবাসের উপরে, ফুল সিলেবাসের উপরে এক্সাম, তাহলে শর্ট সিলেবাসকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। আর শর্ট সিলেবাসের যাবতীয় সাজেশন সিইউ এর কোশ্চেন একটু থিওরি বেশি দেয়, এটা তোমরা জানো। এই কারণে থিওরি পিডিএফটা মাস্ট পড়ে যাবা, সাথে ম্যাথমেটিক্যালে আমি যে সাজেশন দিছি সাজেশন পড়ে যাবা, এর বাইরে কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে? সিইউতে যে প্রিপারেশন তুমি নিছো শর্টের এনাফ, সাথে আমার সাজেশন পড়বা আর থিওরি পিডিএফ পড়বা, তাহলে আশা করি যে এটা ভালো করবা। আর ফুল সিলেবাসে যতটুকু বলতেছি এগুলা ভালো করে দেখে যাও, তাহলে আশা করি এগুলাই কমন আসবে এরকম না, তবে হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে এগুলা দেখে গেলে এখান থেকে কিছু তুমি বেনিফিট পাবা ইনশাল্লাহ, বেনিফিট পাবা। তাহলে দেখো এই যে ds/dt, তাহলে এটা হচ্ছে t² + 2, তাহলে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। আর ত্বরণ যদি বের করতে চাও তাহলে ত্বরণ হবে dv/dt, তার মানে হবে 2t ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দূরত্ব সরণ, দূরত্ব সরণ। এখান থেকে এই যে আমাদের সিইউতে কিছু নর্মাল সূত্রের কোশ্চেন দেয়, যেমন এই যে v = u + at, তারপর হচ্ছে b² = u² + 2as। এই 9-10 এর যে সূত্রগুলো এখান থেকে 2-1টা কোশ্চেন আসে সিইউতে। তারপরে এই যে তার মানে এখান থেকে যদি a বের করো তাহলে b² - u² / 2s, s = ut + ½ at²। এই ধরনের সূত্রের অঙ্কগুলা 2-1টা দেয় মাঝে মাঝে সিইউতে, হ্যাঁ এগুলো একটু দেখতে হবে, মানে দেখার তো দরকার নেই, এগুলো 9-10 এর কোশ্চেন, এগুলো তুমি না দেখলেও পারবা, এটা সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করি এগুলা দিয়ে তোমার সমস্যা হবে না। এটা এগ্রির জন্য দরকার নাই, এটা শুধু সিইউ, এটা এগ্রির জন্য লাগবে না, হ্যাঁ এগ্রির জন্য এই অধ্যায়ে এই যেগুলো লাগবে, এটা লাগবে, এটা লাগবে, প্রাস লাগবে। এগ্রিতে শুধু প্রাসটা ভালো করে দেখলে এগ্রি হবে, হয়ে যাবে। তাহলে সিইউ এর জন্য এটুকু একটু দেখে যায়, এটুকু দেখে যায়। আচ্ছা ধরো একটা হচ্ছে ট্রেন, একটা ট্রেন, ঠিক আছে, একটা ট্রেন সমতরণে চলতেছে, ধরো সমতরণে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলতেছে। আর একটা বাস, ঠিক আছে, একটা বাস হচ্ছে ধরো 10 মিটার পার সেকেন্ড বা 15 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে, সমবেগে চলতেছে। কত সময় পরে বাস ট্রেনকে ধরে ফেলবে? এই ধরনের কোশ্চেন তোমাকে যদি দেয় তাহলে সূত্র হবে 2b/a, 2b/a। কত সময় পরে বাস ট্রেনকে ধরে ফেলবে, কত সময় করে বাঘ হরিণকে ধরে ফেলবে, একই জায়গা থেকে যাত্রা শুরু করছে, তাহলে কত সময় করে বাস ট্রেনকে পিছনে ফেলবে? তাহলে 2b/a, তার মানে 30/3, তার মানে 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পরে কি করবে? বাস ট্রেনকে পিছনে ফেলবে, পিছনে ফেলবে। তাহলে কি বলছি? ট্রেন চলবে সমতরণে, বাস চলবে সমবেগে, তাহলে কত সময় পরে? সময় বের করার শর্টকাট ট্রিক্স হচ্ছে 2b/a। এই কোশ্চেনটাও দেখে যেতে হবে, এটা মোটামুটি যদি আসে আর কি এখান থেকে আসতে পারে 2b/a, হ্যাঁ 2b/a। তাহলে গতিবিদ্যার এইটুকু। আরেকটা বিষয় আছে, বুলেট তক্তা তো কাজ শক্তিতে বলছি,
তারপরেও বুলেট তক্তার আরেকটা টাইপ আছে গতিবিদ্যাতে, বুলেট তক্তা। ধরো আমাকে যদি বলে যে 6 সেন্টিমিটার প্রবেশের পর 6 সেন্টিমিটার প্রবেশের পর বেগ অর্ধেক হারাইছে, বেগ অর্ধেক হারালে বুলেট, একটি বুলেট তক্তাই বা তক্তার ভিতরে এত সেন্টিমিটার প্রবেশের পরে বেগ কি করছে, অর্ধেক হারালে আর কত দূর প্রবেশ করবে, এটা হচ্ছে তোমার কোশ্চেন। আর কত দূর প্রবেশ করবে, আর কত দূর প্রবেশ করবে, আর কত দূর প্রবেশ করবে, আর কত দূর প্রবেশ করবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কোশ্চেন। তাহলে আর কত দূর প্রবেশ করবে, এটা শর্টকাট ট্রিক্স। SBSL সুমন ভাই স্পেশাল ল, সুমন ভাই স্পেশাল ল হচ্ছে S/3, আর কত দূর প্রবেশ করবে S/3। তাহলে এই যে দেখো এস এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে 2 সেন্টিমিটার প্রবেশ করবে, 2 সেন্টিমিটার প্রবেশ করবে, ঠিক আছে, 2 সেন্টিমিটার প্রবেশ করবে। তাহলে বলো তো, যদি 10 সেন্টিমিটার প্রবেশের পর অর্ধেক হারালে আর কত দূর প্রবেশ করবে, বলো আর কত দূর প্রবেশ করবে, দ্রুত বলো। যেহেতু শর্ট সিলেবাস আমাদের, মোটামুটি ফুল সিলেবাস এত সব পড়ার দরকার নাই, শুধু সিইউতেই ফুল সিলেবাস হচ্ছে, আর কোথাও কিন্তু ফুল সিলেবাস হচ্ছে না। সবাই শর্টই বলছিল, কিন্তু গুচ্ছতে একটু আকাইম কাজ করছে, যদিও গুচ্ছতে ফিজিক্স থেকে শর্ট সিলেবাসের বাইরে খুব একটা দেয় নাই, আর যেগুলা দিছে ওগুলা সহজ, ঠিক আছে। তো আশা করি যে হচ্ছে সিইউতেও 80% কোশ্চেন শর্ট থেকেই দিবে, আশা করি। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা কত হবে, এই যে S/3 মানে কত, 10/3, তাহলে 3.33 সেন্টিমিটার। আমি মাত্র বলে দিলাম 10/3, তুমি তারপরেও করতেছো 10/2, মেঙ্গু পিপলের মতো অ্যান্সার দিচ্ছ। এটা মেঙ্গু পিপল, এরা আমজনতা। তুমি 10 2 দিয়ে ভাগ করবা কেন? S/3 সূত্রই হচ্ছে অর্ধেক হারাইলেই সূত্র হচ্ছে S' = S/3। তো তুমি এখানে 2 দিয়ে ভাগ করে 5 বানায় দিচ্ছ, অ্যান্সার কেমন হচ্ছে না? ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রাস ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফর এগ্রিতে যদি ফুল সিলেবাস থেকে দেয় তাহলে প্রাস থেকেই দিবে, এগ্রিতে যদি দেয়। আর সিইউ এর জন্য এই প্রাসটাই ইম্পর্টেন্ট। T = 2u বাই কত, 2b0/g, T = u বাই বা b0/g, H = b0² / 2g, ঠিক আছে। আর আর এর যে সূত্রটা, আর তো নাই, এটা তো 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে আর এর যে সূত্র আছে, যেমন b0² ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম = b0² / কত, g, ঠিক আছে। তো এখন যদি তোমাকে আমি বলি যে 9.8 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, এত বেগে মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি, তাহলে এত বেগে দিছি, তাহলে সেটার উড্ডয়নকাল কত হবে বলো তো? জিএসটিতে কতবার আসছিল? জিএসটি 21-22-20-21 জিএসটিতে কতবার আসছিল, তাহলে এটার উদ্ভয়নকাল কত হবে? এটা সিইউতে অনেকবার আসছে। প্রাস ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, গতিবিদ্যা থেকে প্রাস ইম্পর্টেন্ট। তাহলে T = এই যে 2b0/g, b0 এর মানও 9.8, g এর মানও 9.8, তাহলে 2 সেকেন্ড। যদি তোমাকে বের করতে বলে স্মল t কত, তাহলে অ্যান্সার 1 সেকেন্ড। যদি তোমাকে বলে সর্বোচ্চ উচ্চতা কত, তাহলে b0² / কত, 2g, তাহলে অ্যান্সার 4.9 মিটার। 4.9 মিটার, ঠিক আছে, 4.9 মিটার। এই ক্লাস বুঝতে সমস্যা হবে না, আশা করি ক্লাসে থাকো। কৃষির ফুল সিলেবাসটাও ভালো আইডিয়া হবে, এবং তুমি যদি চাও যে আজকের ক্লাসটাই করবা, কৃষির ফুল সিলেবাস আর পড়বা না, এনাফ, আমি মনে করি এনাফ। তুমি শুধু আজকের ক্লাসটুকু করো, কৃষির ফুল সিলেবাস আর পড়ার দরকার নেই, ঠিক আছে। ক্লাসে যা পড়াবো এটাই কৃষি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে আর একটা সূত্র আছে, এটাও ইম্পর্টেন্ট। tan α = 4h/r, tan α = 4h/r, এই সূত্রটা ইম্পর্টেন্ট। তোমাকে কোশ্চেন দিবে যে আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা যদি সমান হয় তাহলে আলফা কত ডিগ্রি। এটা অনেকেই মুখস্থ করতাম মেডিকেলের জন্য, যে 75.96 ডিগ্রি, বা এটাকে বলবো আমরা 76 ডিগ্রি। যখন কি হবে, আনুভূমিক পাল্লা আর সর্বোচ্চ উচ্চতা সমান হইলে আলফা হচ্ছে 75.96। আর যদি তোমাকে বলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, তাহলে আলফা হবে 45 ডিগ্রি। এই দুইটা মান সহ আসবে, মানে এই দুইটা আসলে এই দুইটার বাইরে আসবে না। এই সূত্র থেকে যদি আসে তাহলে এই দুইটার একটা আসবে, এর বাইরে আসবে না, ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার সমান হইলে অ্যান্সার হবে 76 ডিগ্রি। আর যদি 4 গুণ হয় তাহলে অ্যান্সার হবে, এই যে 4 কাটা যাবে,
tan আলফা মানে 1, 1 মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে, 45 ডিগ্রি। এইটুকু হচ্ছে প্রাস। তাহলে গতিবিদ্যার আরেকটা অঙ্ক দেখব, প্রাস। ক্লিয়ার কিনা জানাও। গতিবিদ্যার আরেকটা অঙ্ক বলতে আমি এটা বলে দিছি অলরেডি, যে ভূমি স্পর্শ মুহূর্তে, এই বিষয়টা ইম্পর্টেন্ট। ভূমি স্পর্শ মুহূর্তে 3টা বিষয় আছে। বেগের সূত্র হচ্ছে √2gh, সময়ের সূত্র হচ্ছে √2h/g, আর গতিশক্তি হচ্ছে mgh। ভূমি স্পর্শ মুহূর্তে বললেই এই 3টা সূত্র আমাদের ইম্পর্টেন্ট। এখন ধরো আমি তোমাকে বললাম হচ্ছে এরকম, ধরো 49 মিটার উপরে থেকে ফেলে দিছি, 49 মিটার উপর হতে ফেলে দিছি। তাহলে এই ভূমি স্পর্শ মুহূর্তে সময় কত হবে বলো তো? ভূমি স্পর্শ মুহূর্তে সময় কত হবে? সময় মানে ভূমিতে পৌঁছাইতে কত সময় লাগবে? তাহলে এই যে √2h/g, 9.8 দিয়ে 49কে কাটলে 5 হয়, তার মানে √10। √10 এর মান হচ্ছে 3.1 বা 2 হবে, কারণ 10 9-এর চাইতে একটু বেশি, 9 মানে √3, √9 মানে 3, √10 মানে 3-র চাইতে একটু বেশি, এত সেকেন্ড। শেষ। ঠিক আছে, 49 মিটার উপরে থেকে ফেললে √10। আর যদি বলতো যে 490 থেকে ফেলছো, তাহলে 10 সেকেন্ড, এবং 490টাই বেশি আসে, 10 সেকেন্ড। যদিও আমাদের ফুল সিলেবাস এবার পড়ি নাই, এত মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো আসলে এখন আনইম্পর্টেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আসলে কোনো কিছুকে ইম্পর্টেন্ট বলা যায় না, কি আসবে না আসবে এটা আল্লাহ তাআলাই ভালো জানে, এবং সিইউ অথরিটি সবচেয়ে ভালো জানে যে ওরা কি দিবে আসলে পরীক্ষায়। তবে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো একটু বেশি আসে সিইউতে। থিওরি ভালো করে পড়বা। পিডিএফটা সবাইকেই দিছি এই কারণেই যে তোমরা পড়ো, ভালো করো। পিডিএফটা পড়লে আর তোমার বই পড়ার প্রেশার হবে না, বই পড়া লাগবে না। পিডিএফ, থিওরি পিডিএফ, সাজেশন, এক্স কোশ্চেন, ঠিক আছে, এক্স কোশ্চেন, এগুলো একটু ভালো করে রিভিশন করো এই 2 দিন, মানে আজকে আর কালকে, তাইলেই হবে ইনশাল্লাহ। গতিবিদ্যা পারবা কিনা জানাও, দ্রুত জানাও। গতিবিদ্যা চয়াকার চকচকা, জয়াকার জকজকা, ফয়াকার ফকফকা কিনা একটু জানাও। উপস্থিতি কম রে, উপস্থিতি 200 জনের মতো, তাও নাই, 182 জন। আসলে হচ্ছে ফার্স্ট টাইমাররাই শুধু মনে হয় ক্লাস করতেছে। এই তোমাদের তো ফ্রেন্ড সার্কেল একটু মানে অনেক, সবাই অ্যাডমিশন দিচ্ছে, সবাইকে একটু অ্যাড করে দিতে পারো চাইলেই। যারা এখানে আসো সবাই তো মোটামুটি 21 ব্যাচই বেশি, তো 21 ব্যাচের পোলাপান তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে একটু অ্যাড করে দিও। অনেকেই দেখা যাবে সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, বা অনেকেই হচ্ছে অনেকের জুনিয়র থাকে, তো এদের একটু অ্যাড করে দিলে ওরাও ক্লাসগুলা করে উপকৃত হবে। তো তোমাদের কাছে খুব বেশি কিছু চাই না, যে ফ্রেন্ড সার্কেলকে নিয়ে ক্লাস করবা, এইটুকুই চাই। রেগুলার ক্লাস নিচ্ছি, এবং আমি 24 তারিখের পর থেকে মনে হয় প্রতিদিন ক্লাস নিব কৃষির জন্য, হ্যাঁ। আর এখন কালকেও একটা ক্লাস নিব, কালকে হয়তো এগ্রির একটা ক্লাস নিতে পারি, বা একবার সিইউ এর পরে নিতে পারি, কালকে অনেকেই ক্লাস করতে পারবে না সিইউ এর জন্য, এই জন্য হচ্ছে সিইউ এর পরে একটা ক্লাস নিব, ম্যাথটা বেশি নিব ইনশাল্লাহ। যারা প্রিয়ন্তী পিডিএফ পাও নাই, ফিজিক্স সেন্টার্স গ্রুপে ইনভাইট দিতে হবে, 30+ ইনভাইট দিয়ে পেজে স্ক্রিনশট দিবা, আমার আইডিতে না, পেজে স্ক্রিনশট দিবা, তাহলে হবে। আর পেজেই সব কিছু পাবা, সব ডিটেলস এই পেজেই পাবা। এবং আমাদের হচ্ছে এই যে ইউটিউবের লিঙ্কও আজকে ডেসক্রিপশনে দেওয়া আছে। এইখানে ম্যাথের সব ক্লাস আছে, ম্যাথের সব ক্লাস আছে, এই সব ক্লাসগুলো করে ফেলবে। দেখো আমাদের এখন হচ্ছে মহাকর্ষ, ঠিক আছে। এই দেখো 20 ব্যাচ আছি, ঠিক আছে। আমি আছি, এই যে জান্নাতুল ইকরা। যারা 21 ব্যাচের আসো কাইন্ডলি একটু ফ্রেন্ডসদেরকে অ্যাড করে দিও, হ্যাঁ। যারা 21 ব্যাচের আসো কাইন্ডলি একটু ফ্রেন্ডসদেরকে অ্যাড করে দিও। আর অনেকেই বলে ভাই আমার ফ্রেন্ড নাই, একটা ফ্রেন্ডও নাই। তোর ফ্রেন্ড নাই মানে তুই ফেক আইডি চালাস, শেষ, ঠিক আছে। ফেক আইডি, যাদের বলে যে ফ্রেন্ড নাই ওরা ফেক আইডি, কারণ ফ্রেন্ড ছাড়া কোনো মানুষ থাকে নাকি, ঠিক আছে। কাইন্ডলি সবাই বন্ধু বান্ধবদের একটু অ্যাড করে দিও। দেখো মহাকর্ষ থেকে আমার যে বিষয়টা ইম্পর্টেন্ট, মহাকর্ষ থেকে স্ক্রিনশট দিলে অবশ্যই পাবা, রিধি অবশ্যই পাবা, আমি চেক করে দিয়ে দিব। হ্যাঁ, সারাদিন তো আর মেসেজ চেক করি না, এই কারণে। ঠিক আছে, দেখো মহাকর্ষ থেকে মাত্র 2টা বিষয় বলবো, মাত্র 2টা। এই যে F proportional to 1/d²,
1/t স্কয়ার, এটাই ইম্পর্টেন্ট। তাহলে বলো তো দূরত্ব দ্বিগুণ করলে এফ কত গুণ হবে? দূরত্ব দ্বিগুণ করলে এফ কত গুণ হবে? এফ কত গুণ হবে বলো বলো? দূরত্ব দ্বিগুণ করলে এফ হবে 1/4 গুণ, 1/4 গুণ। আর দূরত্ব যদি অর্ধেক করো তাহলে F2 হবে আমাদের কত বলো? 4 গুণ, 4 গুণ। দূরত্ব যদি 3 গুণ করো তাহলে F2 হবে 1/9, 1/9। আর দূরত্ব যদি হচ্ছে তুমি 1/3 1/3 করো তাহলে হচ্ছে F2 হবে কত বলো তো? 9 গুণ। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। স্টার ফর এগ্রি ফর সিইউ। আর মহাকর্ষ থেকে এগ্রিতে আসতে পারে, কারণ মহাকর্ষ হচ্ছে রিলেটেড অধ্যায়। এটা কাজ শক্তির সাথেও রিলেটেড, এটা পর্যায়বৃত্ত গতির সাথেও রিলেটেড। এই কারণে এই অধ্যায় থেকে কোশ্চেন আসতে পারে। এই যে এইটুকু ইম্পর্টেন্ট, জি এর মান মাত্রা একক, জি এর মান মাত্রা একক। ঠিক আছে, তাহলে জি এর মান মাত্রা একক। তাহলে জি এর মান কত বলতো? মান হচ্ছে আমাদের 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন পার মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মাত্রা কত? মাত্রা হচ্ছে m ইনভার্স 1 L কিউব t ইনভার্স 2। একক কত? একক তো অলরেডি লিখেই ফেলছি, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এইটুকু ইম্পর্টেন্ট। এবং এটা অলরেডি জিএসটিতে ডান, জিএসটি 21/22-এ ডান চলে আসছে। এরপরে দেখো যে জি থেকে যদি আসে, ধরো তোমাকে বলবে যে পৃথিবীতে ভর 20 কেজি। চাঁদে ভর কত বলো তো? চাঁদে ভর কত? 20 কেজি হবে। ভর কমে না, ভর কখনো কম বেশি হয় না, এটা হচ্ছে কম বেশি হয় না। এখন ধরো তোমাকে বলবে যে পৃথিবীতে ওজন 648 নিউটন, 648 নিউটন। চাঁদে ওজন কত হবে? এই কোশ্চেনটা মানসহ আসতে পারে। যেমন এই যে পৃথিবীর ভর হচ্ছে চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। ঠিক আছে, চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তো চাঁদে যায় এটার ওজন কত হয়? আমরা সবাই জানি যে এটা WM হচ্ছে 128 নিউটন হবে। হারাবে কত? 520 নিউটন, 520 নিউটন হারাবে। ঠিক আছে, 520 নিউটন হবে। চাঁদে জি এর মান কত বলো তো? চাঁদে জি এর মান হচ্ছে 1.95 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কারণে চাঁদে জি হচ্ছে পৃথিবীর 1/6। ধরো পৃথিবীতে তুমি 3 মিটার লাফ দিলা পৃথিবীতে তুমি কয় মিটার লাফ দিতে পারো? 3 মিটার। তাহলে চাঁদে যায় লাফ দিতে পারবা 6 মিটার, 6 গুণ মানে 18 মিটার। চাঁদে যায় তুমি 6 গুণ মানে 18 মিটার তুমি কি করতে পারবা? লাফাইতে পারবা, এটা চাঁদে। ঠিক আছে, কেন? কারণ জি এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। জি এর সাথে যে আনুভূমিক পাল্লা সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে পৃথিবীতে 3 মিটার লাফাইতে পারলে চাঁদে যায় এর 6 গুণ মানে 18 মিটার লাফাইতে পারবা, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো আমাদের ইম্পর্টেন্ট আসতে পারে। খাতার পিক দেওয়া হবে। সমস্যা নেই। এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে আর উচ্চতায় জি এর মান কত? আর উচ্চতায় জি এর মান হবে 1/4। এটা এবার রাজশাহীতে আসছে, আর ইউ 21/22 আসছে যে আর উচ্চতায় জি এর মান কত? ভূপৃষ্ঠের 1/4, বা এটাকে বলতে পারো 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর উচ্চতায়। এখান থেকে আরো কিছু কোশ্চেন আসতে পারে, যেমন আর গভীরতায় জি এর মান 0। আর গভীরে জি এর মান হচ্ছে কত? 0। আর গভীরে হচ্ছে জি এর মান 0। এখান থেকে আর একটা টপিক দেখবা, এটা হচ্ছে মুক্তিবেগ। মানগুলো মুখস্থ রাখবা, মানগুলো মুখস্থ। ধরো বিভিন্ন তথ্য দিয়ে তোমাকে বলবে চাঁদে মুক্তিবেগ কত, মঙ্গল গ্রহে মুক্তিবেগ কত, বুধে মুক্তিবেগ কত, পৃথিবীতে মুক্তিবেগ কত। এই মানগুলো মুখস্থ করতে হবে। মুক্তিবেগটা ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে মুক্তিবেগ ইম্পর্টেন্ট। লাস্ট আরেকটা টপিক হচ্ছে ভূস্থির উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা। এইটাও আমাদের রাজশাহীতে আসছে, তোমরা জানো যে এইবার আসছে 21/22। সুতরাং সিইউতে যে আসবে না এটার কোনো মানে গ্যারান্টি নাই, সিইউতে আসতে পারে। যেহেতু রাজশাহীতে শর্ট থেকে বইলা ফুল থেকে দিছে এটা, তাহলে সিইউতে অলরেডি ফুলই বলা আছে, তো এটা দিতে পারে। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা। কক্ষপথকে বলা হয় পার্কিং কক্ষপথ।
পার্কিং কক্ষপথ, পার্কিং কক্ষপথ, পার্কিং কক্ষপথ। এক ক্লাসে পুরো ফিজিক্স শেষ করে দিলে এটা সম্ভব না আসলে, তারপরে চেষ্টা করতেছি। হ্যাঁ, আর এইখান থেকে হচ্ছে এই যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এই সূত্রটা ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট। কেপলারের সূত্র, এই সূত্রটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র, যে পর্যায়কাল, একটা গ্রহের পর্যায়কাল হচ্ছে কি বলতো, গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক পর্যায়কালের বর্গ। মহাকর্ষীয় বিভব হচ্ছে -gm/r কত আর। বিভবের সর্বোচ্চ মান কত বলতো? বিভবের সর্বোচ্চ মান হচ্ছে, এই যে সামনে একটা মাইনাস আছে, তাহলে মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান হবে 0, আর সর্বোচ্চ মান হবে অসীমে। তাহলে মহাকর্ষীয় বিভবের সর্বোচ্চ মান হচ্ছে 0 এবং এই সর্বোচ্চ মানটা হচ্ছে অসীমে হবে। এই কয়টা টপিক ভালো করে দেখবা, তাহলে শেষ, তাইলে মহাকর্ষ অভিকর্ষ শেষ। বিশেষ করে মুক্তিবেগটা একটু গুরুত্ব দিয়ে দেখো, মুক্তিবেগ থেকে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, বস্তির উপগ্রহ, পার্কিং কক্ষপথ, ইটিসি। এই যে যতটুকু 2 পৃষ্ঠা পড়াইছি, 2 পৃষ্ঠা ইম্পর্টেন্ট। এগুলা কৃষির জন্য ইম্পর্টেন্ট, এগুলা পড়লে কৃষিও তোমার কভার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, এগ্রির জন্য এই যে যতটুকু পড়াইলাম এইটুকু দেখলেই হবে, সমস্যা নাই। যারা ফুল সিলেবাস মানে রিস্ক মুক্ত থাকতে চাও, যে আমি রিস্ক নিতে চাই না, তারা এইটুকু দেখে যাবা, এখানে দেখা তো কঠিন কিছু না। বলো মহাকর্ষ ক্লিয়ার কিনা? মহাকর্ষ তোমার ক্লিয়ার হয়েছে কিনা? আমি কিন্তু জাস্ট শর্ট সিলেবাসকে গুরুত্ব দিয়ে ফুল সিলেবাস থেকে সাজেশন দিচ্ছি। যদি তোমার এক্সাম এইবার এরকম হইতো যে না ফুল সিলেবাস থেকেই সব হবে, তাহলে সাজেশনটা একটু অন্যরকম হইতো। কারণ আমি নিজেও জানি না চিটাগং বিশ্ববিদ্যালয়ের অথরিটি কি ধরনের কোশ্চেন করবে, তারপরেও আন্দাজের উপরে দিচ্ছি, আল্লাহ ভরসা। এগুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, পদার্থের গাঠনিক ধর্ম শুধু পিডিএফ পড়লেই হবে, অনলি থিওরি পিডিএফ, এটা পড়লেই হবে, এর বাইরে কিছুই আসবে না। তবে থিওরি পিডিএফ এ সবকিছুই আছে। এইখান থেকে কোনটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, এই যে স্পর্শ কোণ ইম্পর্টেন্ট, কখন কাজকে ভিজাবে কখন ভিজাবে না। পৃষ্ঠটান ইম্পর্টেন্ট, যেমন বৃষ্টির ফোঁটা গোলাকার হয় পৃষ্ঠটানের জন্য, আর একটা হচ্ছে সান্দ্রতা। এই 3টা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং মাত্রা, এই অধ্যায় থেকে 2-1টা মাত্রা একক আসতে পারে, ইম্পর্টেন্ট। এই পদার্থের গাঠনিক ধর্ম, সোজা কথা বলে দিচ্ছি, থিওরি পিডিএফ এ যতটুকু আছে ততটুকু যদি পড়তে পারো, তাহলে এই অধ্যায় আর কিচ্ছু লাগবে না। থিওরি পিডিএফ, অনলি থিওরি পিডিএফটা পড়বা, তাইলেই হবে। সব আছে থিওরি পিডিএফ এ, সব আছে। ঠিক আছে। এই থিওরি পিডিএফ কোথায় পাবা এটা হচ্ছে বলে দিছি, এই ডেসক্রিপশনে লেখা আছে কিভাবে থিওরি পিডিএফ পাবা। এই যে ক্লাসের দেখো ডেসক্রিপশন দেওয়া আছে, ডেসক্রিপশনে লেখা আছে। হ্যাঁ, কিভাবে পাবা এখানে লেখা আছে, ওটা দেখে নিও। এই পিডিএফ পড়লেই পদার্থের গাঠনিক ধর্ম শেষ। তবে ইম্পর্টেন্ট হচ্ছে স্পর্শ কোণ, পৃষ্ঠটান, সান্দ্রতা। পৃষ্ঠটানের কারণে পানির ফোঁটা কি হয়? গোলাকার হয়। ঠিক আছে। আর সান্দ্রতার ক্ষেত্রে 2টা সম্পর্ক আছে, একটা গ্যাসের ক্ষেত্রে আরেকটা হচ্ছে তরলের ক্ষেত্রে। খুব সুন্দর করে লেখা আছে, পিডিএফটা পড়ে নিলেই হবে, এটা ইম্পর্টেন্ট। গ্যাসের ক্ষেত্রে সান্দ্রতার সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে, যেমন সান্দ্রতা গুণাঙ্ক প্রপোর্শনাল √T। আর এটার ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে সান্দ্রতা কমে, কমে। আর গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে এটা বাড়ে। এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে। এটাতে চাপের কোনো প্রভাব নাই, সান্দ্রতার উপর চাপের প্রভাব নেই গ্যাসের ক্ষেত্রে। কিন্তু তরলের ক্ষেত্রে চাপ বাড়লে সান্দ্রতা বাড়ে। সান্দ্রতা কি হয়? বাড়ে। ঠিক আছে। সান্দ্রতার এই 2টা বিষয় পড়তে হবে, সিইউতে এখান থেকে আরেকটা কোশ্চেন বেশি আসে। সিইউতে সঞ্চিত শক্তি, সিইউতে দেখবা যে সঞ্চিত শক্তিটা একটু আসে বেশি। সঞ্চিত শক্তি পিডিএফ এ লেখা আছে সুন্দর করে, সঞ্চিত শক্তি। ঠিক আছে। তাহলে এইটা শুধু থিওরি পিডিএফটা রিভাইজ করবা, তাহলেই হবে। এখানে মোটামুটি সবই দেওয়া আছে। থিওরি পিডিএফ এর মধ্যে 3 পৃষ্ঠা মনে হয়, 3 পৃষ্ঠা পড়তে বেশি সময় লাগবে না আশা করি। এটা মনে হয় 3 থেকে 4 পৃষ্ঠা, এটা পড়ে নিবা। তরঙ্গ, এই তরঙ্গ একদম শর্ট করে দিব,
তরঙ্গ সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 1000%। যদি তরঙ্গ থেকে আসে তাহলে আসবে হচ্ছে তীব্রতা লেভেল। তীব্রতা লেভেল তরঙ্গ থেকে যদি কোশ্চেন হয় তাহলে এটা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তরঙ্গ থেকে আসলে তীব্রতা লেভেল থেকে আসতে পারে, ঠিক আছে, তীব্রতা লেভেল থেকে আসতে পারে। যেমন ধরো তোমাকে বললো যে শ্রেণীকক্ষের তীব্রতা হচ্ছে এত ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। তীব্রতা লেভেল কত? তাহলে লেভেল কিভাবে বের করবা জানো? যে 10 × 12 -6 পাওয়ারে আছে না, তাহলে -6, 60 ডেসিবেল, 60 ডেসিবেল, ঠিক আছে, 60 ডেসিবেল। ধরো তোমাকে বললো যে একটা জায়গার বা একটা ক্লাসরুমের তীব্রতা হচ্ছে 10⁻⁻5 ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে বলো তো এটার তীব্রতা লেভেল কত হবে? এটার তীব্রতা লেভেল কত হবে বলো? এটার তীব্রতা লেভেল কত হবে? তীব্রতা লেভেল কত? যারা পেজে রেগুলার ক্লাস করো একটু রেগুলার পেজটাতে ফলো দিয়ে রাখো। অনেকরে দেখি যে পেজে ফলো দেয় নাই, পেজে একটা লাইকও দেয় নাই, কিচ্ছু না, ও নোটিফিকেশন পায় না, আমাদের মেসেজ দেয় ভাই আপনি ক্লাস কখন নিছেন, পাই নাই। আরে তুই একটা ফলো দিয়ে রাখতে তো 1 সেকেন্ডের ব্যাপার, এত সমস্যা কিছু না। এরকম ধরনের সারা দুনিয়ার পেজ ফলো করে রাখে। ফিজিক্স সেন্টার্সে এত সুন্দর সুন্দর জিনিস দেখানো হয়, এত সুন্দর সুন্দর কোশ্চেন যেটা আসবে ওইটাই করায় দেওয়া হয়, তাও ফলো দিতে মন চায় না। দেখো তাহলে হচ্ছে 70 ডেসিবেল, যে 10 × 12 - কত 5, তার মানে 70 ডেসিবেল, 70 ডেসিবেল। এখন ধরো যে I1 হচ্ছে I2 হচ্ছে I1 এর 2 গুণ, I1 এর কত 2 গুণ, মানে তীব্রতা যদি ডাবল হয় বা ক্ষমতা যদি ডাবল হয়, তাহলে তীব্রতা লেভেল বা ডেসিবেলের পরিবর্তন হবে, 3 ডেসিবেল, 3 ডেসিবেল, ঠিক আছে। ডাবল হইলে ধরো তোমাকে বললো যে একটা শ্রেণীকক্ষের তীব্রতা ডাবল করা হয়েছে বা ক্ষমতা ডাবল করা হয়েছে, যেমন মুরগির সংখ্যা বা মানুষের সংখ্যা 500-র জায়গায় 1000 করা হয়েছে, তাহলে এটার তীব্রতা লেভেলের পরিবর্তন হবে 3 ডেসিবেল, 3 ডেসিবেল, ঠিক আছে, 3 ডেসিবেল। যদি তোমাকে বলে যে 500 থেকে 2000 করা হয়েছে, তাইলে এটার তীব্রতা লেভেলের পরিবর্তন হবে 6 ডেসিবেল, 6 ডেসিবেল। এইগুলাই আসবে মান সহ, এখানে লিখে দাও যে মান সহ, এর বাইরে আসবে না, মান সহ আসবে। হ্যাঁ 3 ডেসিবেল, এটা 30 না ভাই, এটা 3 ডেসিবেল, 3.01, তাহলে তীব্রতা দ্বিগুণ হইলে ক্ষমতা দ্বিগুণ হইলে এগুলা হইলে আমাদের তীব্রতা লেভেল হবে এত ডেসিবেল। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটাই। তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, তীব্রতার একক। আর ডেসিবেলের একক হচ্ছে, লেভেলের একক হচ্ছে ডেসিবেল, হ্যাঁ ডেসিবেল এককটা ইম্পর্টেন্ট। এই ওয়াট পার মিটার স্কোয়ার এককটা ইম্পর্টেন্ট, এককটা আসে। ওকে, এইখান থেকে তুমি এই যে ত্রয়ীগুলা দেখবা, ত্রয়ী হচ্ছে 4:5:6। সরসংগতিটা একটু দেখবা, সরসংগতি মানে কম্পাঙ্কের অনুপাতটা হচ্ছে 4:5:6:8। এটা হচ্ছে সরসংগতি, মানে কম্পাঙ্কের অনুপাতগুলা যদি 4, 5, 6 হয় তাহলে হচ্ছে ত্রয়ী। আর যদি সরসংগতি বলে তাহলে 4:5:6:8। 6 ডেসিবেলেরটা আরেকটু বলেন, মানে যদি 4 গুণ করে, যে দেখো 4 গুণ, ধরো তীব্রতা লেভেলের 4 গুণ হয়েছে, ক্ষমতা 4 গুণ হয়েছে, বা হচ্ছে মানুষের সংখ্যা 500 থেকে 2000 করছো, 4 গুণ করছো, তাহলে 6 ডেসিবেল বাড়বে। তাহলে তীব্রতা লেভেলের পরিবর্তন হবে 6 ডেসিবেল, এইটুকুই বলছি। কেমনে হইলো এটা তোমার এখন দেখার সময় নাই। সাজেশন ক্লাসে কেমনে হইলো এটা দেখাইতে গেলে সাজেশন ক্লাস শেষ করা যায় না, ঠিক আছে। পারবা কিনা এটুকু, পারবা কিনা। এইখানে আর একটা ইম্পর্টেন্ট বিষয়, আর তরঙ্গ আর বা অনুপ্রস্থ সমবর্তন ঘটে, লম্বিকে ঘটে না। এটা আসবে, এটা লিখে রাখো যে আসবে, সমবর্তন ঘটে না। উদাহরণগুলা পড়তে হবে। আর তরঙ্গের উদাহরণ কি কি, লম্বিকের উদাহরণ কি কি, ঠিক আছে। তার আর তরঙ্গে সমবর্তন ঘটে, লম্বিকের ক্ষেত্রে সমবর্তন কি হয় না, বা পুলারণ ঘটে না। সমবর্তন বা পুলারণ বলা হয়, বা পুলারায়ন, হ্যাঁ পুলারণ, এগুলা ঘটে না। এখানে যে বি সমান এফ ল্যামডা, তো সাধারণত একটা কোশ্চেন আসে, ধরো F1:F2 দেওয়া আছে, ধরো 123:369, তাহলে λ1:λ2 কত, তাহলে λ1:λ2 হবে, দেখো 369 এত, মানে 3:1 হবে। ব্যস্তানুপাতিক, এফ এর সাথে ল্যামডা সম্পর্ক 1/λ, ব্যস্তানুপাতিক। তাহলে F1 আর F2 এর অনুপাত যদি 1:3 হয়, তাহলে λ1:λ2 হবে 3:1, ঠিক আছে, 3:1, ভেরি গুড।
এখন দেখো এই যে এখান থেকে আরেকটা বিষয় আছে, পরপর পরপর দুটি সুস্পন্দ বা দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, পরপর দুটি সুস্পন্দ বা পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা যদি তোমাকে বের করতে বলে মধ্যবর্তী দূরত্ব কত হবে বলো, λ/2, λ/2। আর যদি একটি বলে, একটি পরপর একটি সুস্পন্দ একটি নিস্পন্দ, একটি সুস্পন্দ থেকে একটা নিস্পন্দ, তাহলে হবে λ/4। দুটি তরঙ্গ চূড়া এবং তরঙ্গ চূড়া, পরপর দুইটা তরঙ্গ চূড়ার মধ্যে দূরত্ব বললে হবে ল্যামডা। এখন ধরো তোমাকে বলছে যে পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.5 মিটার, তাহলে ল্যামডা ইকুয়াল টু হোয়াট বলো তো? পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 0.5 মিটার, ল্যামডা কত? এটা ডিউতে আসছে 19-20, ডিউতে 19-20 আসছে, বলো তো ল্যামডার মান কত হবে? পরপর দুটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 0.5, তার মানে আমি বুঝতেই পারতেছি λ/2 এর মান দেওয়া আছে 0.5, সুতরাং ল্যামডার মান হচ্ছে 1 মিটার, তাই না? ল্যামডার মান কত হবে? 1 মিটার বা 100 সেন্টিমিটার, এটাকে বলতে পারো 100 সেন্টিমিটার। এই যে দেখ সানজিদা আক্তার, ম্যাঙ্গো পিপল, সানজিদা বলতেছে 0.1 কেন হবে? 0.5 রে 2 দিয়ে গুণ করলে আমাদের 1 হবে, 0.1 হবে। 0.5 এর গুণ করলে কি 0.10 হয়? ম্যাঙ্গো পিপলের গুণ দেখছো, 0.5 এর 2 দিয়ে গুণ করছে 0.10, আগে যা ছিল তার চেয়ে আরো কমে গেছে। ঠিক আছে, এইখান থেকে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, দশা ও পথ পার্থক্য, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দশা ও পথ পার্থক্য। দেখো ধরো তোমার দশা পার্থক্য, পথ পার্থক্য বললো যে হচ্ছে λ/4, ধরো তোমাকে বললো যে পথ পার্থক্য ইকুয়াল λ/4, তাহলে দশা পার্থক্য সিগমা কত হবে বলো তো? দশা পার্থক্য সিগমা কত হবে? তাহলে সিগমা হচ্ছে 2π/λ ইন্টু λ/4, তাহলে এই যে দেখো λ কাটো, π/2, ঠিক আছে, π/2। আবার ধরো তোমাকে বলছে দশা পার্থক্য দেওয়া আছে পাই, তাহলে এক্স বা এটা ডেল্টা দিয়েও প্রকাশ করে, এক্স ধরো, এক্স হচ্ছে পথ পার্থক্য কত, তাহলে পথ পার্থক্য ইকুয়াল টু হচ্ছে 2π/λ, λ/2π ইন্টু হচ্ছে কত, পাই, তাহলে পাই কাটো λ/2, ঠিক আছে, λ/2। তাহলে দশা পার্থক্য দেওয়া থাকলে পথ পার্থক্য বের করতে পারবো, পথ পার্থক্য দেওয়া থাকলে দশা পার্থক্য বের করতে পারবো। এটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, মান সহ লেখো, যে মান সহ ইনশাল্লাহ যদি আসে, যেমন ধরো তোমাকে বলবে যে x ইকুয়াল টু 0.5 সাইন 10x মাইনাস 20t, একটা সমীকরণ নির্দেশ করে, এই সমীকরণের বেগ কত, তাহলে বেগ হচ্ছে মডুলাস দিবা টি এর সহগ ডিভাইডেড বাই এখান থেকে হচ্ছে এক্স এর সহগ, তাহলে এই যে 20 ডিভাইডেড বাই 10 মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা গতবার জিএসটিতে আমি বলে দিছিলাম মান সহ আসছে, একদম অনেস্টলি বলতেছি, জিএসটিতে এই কোশ্চেনটা দিছিলাম মান সহ কমন পড়ছে 2021-22 ঠিক আছে। বেগ কত? বেগ পারবা কিনা জানাও। আরেকটা লাস্ট টপিকস হচ্ছে তরঙ্গ থেকে টানাতারের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কম্পাঙ্কের সাথে টানের সম্পর্ক সমানুপাতিক, কম্পাঙ্কের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক 1/l। ধরো দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্ক অর্ধেক, দৈর্ঘ্য অর্ধেক করলে কম্পাঙ্ক দ্বিগুণ। টান যদি 4 গুণ করা হয়, ধরো তোমাকে বললাম যে টান 4 গুণ, তাহলে কম্পাঙ্ক কত গুণ হবে বলো তো? টান, একটা তারের টান যদি 4 গুণ করো তাহলে কম্পাঙ্ক হবে √4f1, মানে হচ্ছে 2 গুণ হবে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট টানাতার। দেখো মোটামুটি কিন্তু সবই পড়ায় ফেলছি, তরঙ্গের মোস্ট ইম্পর্টেন্ট সবগুলা টপিকই দেখাই দিছি। এক ক্লাসে সব শেখানো সম্ভব না, তোমরা চলে যাচ্ছ মানে সাজেশন দরকার নেই, আমি আপাতত ক্লাস শেষ করে দিচ্ছি। হ্যাঁ,
ক্লাসে 100-র উপরে ছিল। তো তোমাদের জন্য কষ্ট করে ক্লাস নিচ্ছি না খায়া। তোমরা ক্লাস না করলে আমি ক্লাস নিব না, অসম্ভব ঘটনা, অসম্ভব ঘটনা। ক্লাসে মনোযোগ থাকতে হবে, গুরুত্ব দিতে হবে। মাগনা জিনিস দিতেছি, মাগনা জিনিসের প্রতি এরকমই হয়, গুরুত্ব না থাকলে। ক্লাসে কি মানে উল্টাপাল্টা জিনিস পড়াইতেছি যে তোমরা চলে যাচ্ছ। ঠিক আছে, তাহলে হচ্ছে ক্লাস আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আর হচ্ছে মোটামুটি কৃষির জন্য পড়াবো, যেহেতু তোমাদের চিটাং দরকার নাই, কৃষির জন্য পড়াবো। একটু রাগ বেশি, একটু রাগ বেশি। সাজেশন ক্লাসে এই যে বাফারিং করতেছো কি ভাই, মানে ক্লাসে আসো চলে যাও, ক্লাসে আসো চলে যাও। যদি ব্লক দেওয়ার সিস্টেম থাকতো পার্মানেন্টলি ব্লক করে দিতাম এইসব স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্টের সবগুলা সাজেশনের পিক আমি দিয়ে দিব। হ্যাঁ, এই যে যতটুকু পড়াইলাম প্রত্যেকটা সাজেশনের পিক আমি ইনশাল্লাহ দিয়ে দিব। প্রত্যেকটা সাজেশনের পার্টের পিক ইনশাল্লাহ হচ্ছে আমি কি করে দিব, তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিব, দিয়ে দিব, মানে এই পেজেই দিয়ে দিব, এই পেজে। আর শর্ট সিলেবাসের সাজেশন কই পাবা? শর্ট সিলেবাসের সাজেশনগুলো কই পাবা বলো তো? শর্ট সিলেবাসের সাজেশন হচ্ছে এই যে পিন করে দেওয়া আছে। শর্ট সিলেবাসের সাজেশন আজকের ডেসক্রিপশনে পিন করে দেওয়া আছে, পিন করে দেওয়া আছে। ঠিক আছে, পিন করে দেওয়া আছে। তাহলে পারবা কিনা বলো? লাগবে তাহলে ক্লাস থেকে চলে যাও কেন? ক্লাস নিচ্ছি, ক্লাসে 100-200 জন দেখলাম, এখন ক্লাসে 110 জনও নাই। তো ক্লাসই যদি তোমার ভালো লাগে বা দরকার হয় তাহলে ক্লাস থেকে তুমি চলে যাচ্ছ। এটা কি ধরনের ক্লাস ভাই? ক্লাসে আসতেছো, মন চাচ্ছে চলে যাচ্ছ। এত জোস টপিক পড়ায় দিচ্ছি, ভাল লাগতেছে না। মানে কমন যখন পাবা তখন ঠিকই ভাল লাগবে। ঠিক আছে, এরকম সুন্দর সুন্দর করে গুছায় প্রত্যেকটা চ্যাপ্টার একটা রিভিশন হয়ে যাচ্ছে। যে এই যে ভৌত জগৎ, গতিবিদ্যা, তারপর হচ্ছে মহাকর্ষ, এগুলো একটা রিভিশন হচ্ছে না তোমার? প্রত্যেকটা অধ্যায় একটা করে রিভিশন দিয়ে দিচ্ছি, এরপরেও ক্লাসে আসে, ক্লাস থেকে চলে যায়। কি একটা অবস্থা! মানে ফ্রি ক্লাস দেখে কোনো গুরুত্ব নাই, ফ্রি ক্লাসের কোনো মানে ভ্যালু নাই। ভ্যালু দিবা না, কোনো ক্লাস হবে না। এই যে আজকের পরে থেকে কৃষিরও কোনো ক্লাস নিব না, বলছি যে ক্লাস নিব না মানে নিব না। ঠিক আছে, দেখি আজকের পরে থেকে কৃষি তোমরা ফ্রিতে সাজেশন। পেইড ব্যাচে অনেক স্টুডেন্ট, পেইড ব্যাচে আমার পার্সোনাল ব্যাচে 1400, তারপরে হচ্ছে এই কৃষির ব্যাচে 2000-এর উপরে স্টুডেন্ট, 3400 স্টুডেন্ট আমাদের কাছে পড়ে, বা কমন কিছু স্টুডেন্ট বাদ দিলেও 3000 স্টুডেন্ট পেইড ব্যাচে পড়াচ্ছি। তো 3000 স্টুডেন্টের ক্লাস নিলে আমার কি চলবে না? চলবে। এর বাদ দিয়ে আমি ফ্রি ক্লাস কেন নেই? তোমাদের ভালোর জন্য। তো তোমরা যদি ক্লাস না করো তাহলে কেন নিব ক্লাস? আচ্ছা দেখো, এখান থেকে হচ্ছে এই যে ফ্রি ক্লাস নিছি না, তেজস্ক্রিয়তা, কৃষির 1 নং ক্লাস তেজস্ক্রিয়তা, ওই ক্লাসটা দেখলেই হবে, তেজস্ক্রিয়তার ক্লাস। এটা ফ্রি ক্লাস নিছি। এই যে হচ্ছে কৃষির দেখবা কৃষি ফিজিক্স 1, কৃষি ফিজিক্স যে 1 নাম্বার ক্লাসটা নিছি, ফিজিক্স 1, কৃষি ফিজিক্স 1। এইখানে 2টা টপিক চ্যাপ্টার পড়াইছি, এর মধ্যে ফুল সিলেবাসের একটা টপিক আছে তেজস্ক্রিয়তা। এইখান থেকে 100% এক আসবে, 100% আসবে। হ্যাঁ, এইখান থেকে তেজস্ক্রিয়তা থেকে 100% বলে দিচ্ছি, যদি কোশ্চেন দেয় তাহলে একটা আসবেই, একটা আসবে এই ক্লাস থেকে। এই ক্লাসটা অবশ্যই করতে হবে। কৃষি ফিজিক্স মাত্র 15-20 মিনিট পড়াইছি, 20 থেকে 30 মিনিট পড়াইছি। এই 30 মিনিটেই তুমি 1 কমন পাবা এই অধ্যায় থেকে, তেজস্ক্রিয়তা থেকে। এইটুকু করতে হবে, তেজস্ক্রিয়তার ওই ক্লাসটা অবশ্যই করতে হবে। ঠিক আছে, ওই ক্লাস থেকে করতে হবে। আচ্ছা, এখন দেখো তেজস্ক্রিয়তার বলে দিচ্ছি, তারপরে এই যে একটা কোশ্চেন করে দিচ্ছি। ধরো হচ্ছে 90 দিন পর কোনো পদার্থের হচ্ছে ধরো কোনো পদার্থের 25% অবশিষ্ট থাকে, 25% অবশিষ্ট থাকে। দেখি ক্লাসটা কে কে করছিল বা কে কে পেজে রেগুলার ক্লাস করো, এটার প্রমাণ পাবো। 90 দিন পর একটা পদার্থের 25% অবশিষ্ট থাকলে এটার অর্ধায়ু কত বলো? এটার অর্ধায়ু কত? দেখি অ্যান্সার দাও। এটার অর্ধায়ু কত? এটার অর্ধায়ু কত? যে 90 দিন পরে 25% অবশিষ্ট থাকলে এটার অর্ধায়ু কত?
এটার অর্ধায় কত? 45 দিন। দেখো 25% মানে 1/4, 1/4 মানে 1/2 স্কোয়ার, n এর মান হচ্ছে 2। তাহলে এই যে অর্ধায়ু ইকুয়াল টু সময় ডিভাইডেড বাই কত? n। সময় ডিভাইডেড, তাহলে 90 ডিভাইডেড বাই হচ্ছে 2, 45 দিন, 45 ডেজ। এটা এই ক্লাসে যা পড়াইছি এই ক্লাসটা পড়তে হবে। 100% একটা দিয়ে দিলাম, যাও 100% আসবে ইনশাল্লাহ। কোনো অধ্যায় থেকে না আসলেও এই অধ্যায় থেকে আসার সম্ভাবনা বেশি। যদি আসে ওই ক্লাস থেকে আসবে, ওই ক্লাস থেকে আসবে। কৃষি ফিজিক্স 1 ইউটিউবে আছে। ইউটিউব চ্যানেলের নাম কি? লিঙ্ক দেওয়া আছে, যে এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এমডি সুমন হোসেন, এমডি সুমন হোসেন, এটা হচ্ছে ইউটিউব। যায় 1 নাম্বার ক্লাসটাই করে নিবা। ওকে, এখন দেখো তাহলে ওই অধ্যায় শেষ, ওই অধ্যায় শেষ। জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান থেকে কি পড়বো? অনলি থিওরি পিডিএফ, অনলি থিওরি পিডিএফ, অনলি থিওরি পিডিএফ। থিওরি পিডিএফে যা আছে তা পড়লেই হবে। থিওরি পিডিএফে যা যা আছে এই সবগুলা পড়লেই হবে। মহাবিশ্বের যে বিস্ফোরণ হয়, এই বিস্ফোরণটাকে কি বলে বলো তো? সুপারনোভা, সুপারনোভা, এটা ইম্পর্টেন্ট, সুপারনোভা। তারপরে দেখবা এখানে বলা আছে যে সাদা ভামন, সাদা ভামন, সাদা ভামন, সাদা ভামন হচ্ছে 1.4 m নট, 1.4 m নটের চাইতে কম হবে, কম হবে। তারপরে হচ্ছে নিউট্রন তারা, নিউট্রন তারা, নিউট্রন তারা, নিউট্রন তারার বটটা হবে, নিউট্রন তারা বটটা হবে 1.4 m নট থেকে 3 m নট, 3 m নট, এর মাঝামাঝি। একটা নিউট্রন তারার নাম হচ্ছে পালসার, একটা নিউট্রন তারার নাম কি বলো? পালসার, পালসার, পালসার হচ্ছে একটা নিউট্রন তারার নাম। আর নিউট্রন তারা সংকুচিত হয়ে কি হয় বলতো? এটা মেডিকেল আসছিল। সংকুচিত হয়ে ব্ল্যাক হোল হয়, কৃষ্ণ গহ্বর, কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর হয়, কৃষ্ণ গহ্বর, কৃষ্ণ গহ্বর, কৃষ্ণ গহ্বর হয়। তাহলে এখান থেকে দুইটা তথ্য পড়লাম, যে মহাবিশ্বের যে বিস্ফোরণ হয়, বিস্ফোরণটাকে বলা হয় সুপারনোভা। মহাবিশ্বের তত্ত্বের জনক হচ্ছে জর্জ ল্যামাইটার, জর্জ ল্যামাইটার হচ্ছে জনক, জর্জ ল্যামাইটার, জর্জ ল্যামাইটার। থিওরি পিডিএফে সব আছে ভাই, পড়ে নিও। থিওরি নিয়ে আর এত এত হচ্ছে মাথা কামাবো না, থিওরি পিডিএফে সবই আছে। সুপারনোভা, সাদা বামনের এই চন্দ্রশেখরের সীমা হচ্ছে 1.4 m নট, চন্দ্রশেখরের সীমা, চন্দ্রশেখরের সীমা, চন্দ্রশেখরের সীমা হচ্ছে 1.4 m নট, 1.4 m নট, 1.4 m নট, ঠিক আছে, 1.4 m নট। তাহলে সাদা বামন, নিউট্রন তারা, আর একটা হচ্ছে কালা বামন, কালা বামন। সাদা মানে শ্বেত, শ্বেত। কালা বামন হচ্ছে 3 m নটের চাইতে কি বলো? বেশি, বর হবে 3 m নটের চাইতে বেশি, বেশি। তারপরে এই যে এখান থেকে হিগস বোসন কণা আছে একটা, হিগস বোসন, হিগস বোসন, এটাকে বলা হয় কি বলো? ঈশ্বর কণা, ঈশ্বর কণা, ঈশ্বর কণা। আরেকটা আছে ধূলিমেঘ, 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 ধূলিমেঘের কিছু কম্পোজিশন আছে। এই যে কম্পোজিশনটা আমার ঠিক মনে নাই, মেবি 76%, আর 76% হচ্ছে কি? হাইড্রোজেন না নাইট্রোজেন, এটা কম্পোজিশনটা খেয়াল নাই ঠিক। ধূলিমেঘের কম্পোজিশনটা পড়তে হবে, থিওরি পিডিএফে আছে কম্পোজিশন, কম্পোজিশনটা ঠিক মনে নাই, এই কারণে লিখলাম না। ধূলিমেঘের কম্পোজিশন মাস্ট পড়তে হবে, মাস্ট, ঠিক আছে। টোটাল কথা হচ্ছে থিওরি পিডিএফ মনে হয় 1 পৃষ্ঠা, 1 থেকে 2 পৃষ্ঠা, এই 1 থেকে 2 পেজ পড়লেই তোমার জ্যোতির্বিজ্ঞান শেষ। তবে কোশ্চেন আসলে এইটুকু থেকে আসার সম্ভাবনা বেশি, এইটুকু থেকে আসার সম্ভাবনা সবচাইতে বেশি, সবচাইতে বেশি এইটুকু। এই যে 4-5টা লাইন, 4-5টা লাইন, হ্যাঁ 4-5টা লাইন, হ্যাঁ 75%, আর একটা হচ্ছে 28% মেবি, 75, আর একটা হচ্ছে আমাদের 24। হাইড্রোজেন হিলিয়াম হচ্ছে 24% এরকম, আর 1% হচ্ছে আদার্স, 1% আদার্স, ঠিক আছে। 75% হচ্ছে হাইড্রোজেন, 24% হিলিয়াম, আর 1% আদার্স, 1% আদার্স, ঠিক আছে। এটা হচ্ছে ধূলিমেঘের কম্পোজিশন, এইটুকু। জ্যোতির্বিজ্ঞান পারবা কিনা বলো? তাহলে জ্যোতির্বিজ্ঞান শেষ, তেজস্ক্রিয়তার অধ্যায় শেষ, তেজস্ক্রিয়তার অধ্যায় শেষ। তেজস্ক্রিয়তার ক্লাসটা অবশ্যই করবা, এখানে যতটুকু পড়াইছি ততটুকুই হবে। ক্লাস করতে না পারলেও নোটটা দেখে যাবা, নোট পেজে দেওয়া আছে, এই পেজে দেওয়া আছে, এই পেজে দেওয়া আছে, হ্যাঁ। ওকে ওকে ওকে। না আজকে ম্যাথ সলিউশন, ম্যাথ সলিউশন তোমাদের ক্লাসের যে উপস্থিতি, আবার ম্যাথ সলিউশন, ফিজিক্স সেকেন্ড বার দিতে আমার দিতে ইচ্ছা করতেছে না। তো তোমাদের আমি এই ব্যাপারে খুবই সেনসিটিভ, সেনসিটিভ, এবং ফ্রেন্ড সার্কেলেও আমি খুবই সেনসিটিভ। আমার যে গুরুত্ব দেয় না, আমি ওরা মানে ইনস্ট্যান্ট ব্লক করে দেই। মানে আমার কোনো কথা বা আমার কোনো কাজে কেউ যদি গুরুত্ব না দেয়, আমি ওর সাথে জীবনেও মিশি না।
মানে আমার ফ্রেন্ড সার্কেল বলো, আমার ভার্চুয়াল লাইফ বলো, আমার যে কোনো লাইফের ক্ষেত্রে আমি এই ব্যাপারে খুবই সেন্সিটিভ, যে আমাকে যে গুরুত্ব দিবে আমি তার জন্য 100% করবো, আর যে গুরুত্ব দিবে না তার জন্য 0%ও আমার সময় নেই, পাত্তা দেওয়ার টাইম নেই। যাও তুমি তোমার মতো তোমারটা গুছায় নাও, ঠিক আছে? এই কারণে হচ্ছে ফ্রি জিনিস মূল্য দিবা না, প্যারা দিবা না, দরকার কি অফ করে দিব। এই যে গত বছর যারা 19-20-এর স্টুডেন্ট ওরা জানে, ওদেরকে আমি একদম জীবন মরণ দিয়ে লাকি 7 টাইপের কিছু ক্লাস নিছি। লাকি 7 টাইপস, এই লাকি 7 টাইপসের ক্লাস হচ্ছে প্রাইভেট ব্যাচের চাইতেও ভালো করে পড়াইতাম, কিন্তু ওরা কি করতো, ক্লাস করতো না, অফ করে দিছি। এরপরে তো 100 বার মিনিমাম আমরা রিকোয়েস্ট করছে, প্রতিদিন মেসেজ দিয়ে পাই লাকি 7 টাইপ চাই, সেকেন্ড টাইপ চাই, 7 টাইপ, একটা ক্লাসও নেই। এরপরে ক্লাস নেই। আমার কি হয় নাই, আমার কি পেইড ব্যাচে স্টুডেন্টস কম আসছে? স্টুডেন্ট যারা আসার পেইড ব্যাচে আসবেই, ঠিক আছে? কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে তোমরা গুরুত্ব দিবা না, আমি অফ করে দিব, সোজা কথা। ক্লাসে থাকতে হবে, ঠিক আছে? আরে এর আগে মেহফুজের ক্লাস হয়েছে না ক্লাস হয়েছে, এটা নিয়ে আমার কি? আমার ক্লাসে আমার সময় থাকবা, এটা তো কোন ক্লাস হয়েছে না হয়েছে এটা নিয়ে তো গুরুত্ব বিষয় না। বিষয় হচ্ছে তোমার কালকে একদিন পরে পরীক্ষা, তুমি গুরুত্ব দিয়ে ক্লাস করবা, ঠিক আছে? ক্লাসে তো আমার 200 জন ছিল, 200 জনই তুমি কন্টিনিউস থাকো বা 150-এর উপরে থাকো, যতজন ছিলা সবাই চলে যাচ্ছ ক্লাস থেকে, তাহলে আমি ক্লাস নিব কেন? কন্টিনিউয়াস আমি দেখলাম যে 10-15 মিনিট 200 জনের উপরে ছিল, তো এরা ক্লাস থেকে চলে যাচ্ছে, যে তামাশা দেখতে আসছি, চলে যাচ্ছি, শেষ। আমি এখানে বসে বসে তামাশা দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, এখন দেখো যা সাজেশন দিছি, এই সাজেশন জীবনে কাজে লাগবে। যদি সিইউতে আসলে আসবে, না আসলে নাই। সিইউতে আসতে হবে এরকম না, দেখবে কৃষিতে কাজে লেগে গেছে, কৃষিতে কাজে না লাগুক অন্য জায়গায় কাজে লেগে গেছে, ঠিক আছে? বিসিএস এ কাজে লেগে যাবে, প্যারা নাই। এরপরে দেখো আমাদের হচ্ছে জ্যামিতিক আলো। ফুল সিলেবাসের ব্যাপার আমি ক্লিয়ার করে দিছি। আর শর্ট সিলেবাসে অবশ্যই থিওরি পিডিএফ পড়তে হবে, এরকম অধ্যায় হচ্ছে সেমিকন্ডাক্টরে মাস্ট বি থিওরি, পি টাইপ অ্যান টাইপ পড়তে হবে। তারপরে ডিপ্লেশন স্তর থেকে সব এবার বেশি কোশ্চেন আসতেছে, ডিপ্লেশন স্তর পড়তে হবে, পি টাইপ অ্যান টাইপ পড়তে হবে। এই যে একমুখীকরণ, ডায়োড আর রেকটিফায়ার একমুখীকরণ করে, ডায়োড রেকটিফায়ার, এই বিষয়টা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডায়োড রেকটিফায়ার একমুখীকরণে ব্যবহৃত হয়, এই থিওরিগুলো পড়তে হবে। থিওরি পিডিএফ মাস্ট। কোনো অধ্যায়ের পিডিএফ যদি থিওরি পিডিএফ নাও পড়ো, সেমিকন্ডাক্টরের থিওরি পিডিএফ পড়া ফরজ, ঠিক আছে? এবং ডিপ্লেশন স্তরটা একটু বই থেকে দেখতে হবে, একটু বই থেকে, মেইন বই থেকে, কারণ ডিপ্লেশন স্তরের তথ্যগুলা একটু আপডেট করছে বইতে, এই জন্য ডিপ্লেশন স্তরের তথ্যগুলা একটু নিঃশেষিত স্তর বলে, এটাকে বলা হয় নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন স্তর। তারপরে এই যে সিলিকন জার্মেনিয়াম শক্তির পার্থক্য 0.7 1.1 ইলেকট্রন ভোল্ট, এই দুইটা ইম্পর্টেন্ট তথ্য। আচ্ছা, জ্যামিতিক আলো থেকে যদি কোশ্চেন আসে তাহলে প্রিজমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রিজম, হ্যাঁ, তো প্রিজমটা হচ্ছে সবচেয়ে কি বলো ইম্পর্টেন্ট। তো প্রিজমের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে প্রিজম কোণ যদি 60 ডিগ্রি দেওয়া থাকে, ন্যূনতম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে এর প্রতিসরাঙ্ক হবে মিউ হবে √2। যে কোনো দুইটা মান দেওয়া আছে, অপরটা চাইছে, তাহলে অ্যান্সার হবে এই তিনটার একটা আর কি। ধরো তোমার প্রিজম কোণ দেওয়া আছে, এটা দেওয়া আছে, মিউ চাইছে, তাহলে মিউ √2। অথবা প্রিজম কোণ দেওয়া আছে, মিউ দেওয়া আছে, ন্যূনতম বিচ্যুতি কোণ চাইছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে? এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে কত? 30 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি। তাহলে প্রিজমের ক্ষেত্রে এই কোশ্চেনটা এগ্রিতেও আসতে পারে এবং এটা সিইউতে আসার সম্ভাবনা অনেক বেশি। প্রিজম এটা অনেক বেশি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? অনেক বেশি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। আরেকটা সূত্র লেখা দিচ্ছে যে ইউ ইকুয়াল টু m ± 1 ডিভাইডেড বাই m ইন্টু এফ, ঠিক আছে? m ইন্টু এফ। এই সূত্রটা হচ্ছে, ধরো বস্তুর দূরত্ব, ইউ হচ্ছে কি বলো, বস্তুর দূরত্ব। তোমাকে বলবে যে বস্তু থেকে কত সামনে বস্তু রাখলে, লেন্স থেকে কত সামনে বস্তু রাখলে বস্তুর আকার বিম্বের আকারের 3 গুণ হবে, বস্তুর আকার বিম্বের আকার বা বিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে। তাহলে 3 গুণ মানে যদি উত্তর লেন্স হয় তাহলে চিহ্ন প্লাস নিবা, তাহলে 3 গুণ বলছে মানে m এর মান 3 যোগ 1 আর ডিভাইডেড বাই 1 ইন্টু কত 3। ধরো ফোকাল দূরত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার, তাহলে এই যে এখান থেকে আমি ইজিলি বের করতে পারতেছি 20 সেন্টিমিটার সামনে কি করতে হবে, বস্তু রাখতে হবে। এই তথ্যটা, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, তোমাকে বের করতে বলবে বস্তুর দূরত্ব, যে লেন্স থেকে কত দূরে বস্তু রাখলে বিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে।
বিম্ব যদি উত্তল হয় তাহলে প্লাস নিবা, বিম্ব যদি অবতল হয় তাহলে মাইনাস নিবা। আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। ঠিক আছে, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে যদি তোমাকে বলে যে বাতাসে ফোকাস দূরত্ব বের করতে হবে পানিতে, তাহলে পানিতে ফোকাস দূরত্ব বের করবা, বাতাসের ফোকাস দূরত্বের 4 দিয়ে গুণ করে দিবা। অনেক তথ্য দেওয়া থাকবে, কোনো তথ্য পড়ারই দরকার নাই। তোমাকে চাইছে পানির ফোকাস দূরত্ব, বাতাসের ফোকাস দূরত্ব ধরো দেওয়া আছে 25, তাহলে 4 দিয়ে গুণ করে দিবা, তাহলে পানিতে ফোকাস দূরত্ব হবে 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বাতাসের ফোকাস দূরত্বের 4 গুণ হবে পানির ফোকাস দূরত্ব। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এইটুকু বুঝছো কিনা বলো, এইটুকু বুঝছো কিনা? জ্যামিতিক্যালও থিওরি পিডিএফ থিওরি পড়ে নিবা, থিওরি বিষয়গুলা থিওরি পিডিএফ পড়ে নিবা, মাস্ট বি থিওরি পিডিএফ পড়ে নিবা, থিওরি পিডিএফ পড়ে নিবা। এখানে বেনিয়া সহকলাটা খুবই ইম্পর্টেন্ট, বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা, সহকলা, তারপরে রংধনু সৃষ্টি, এগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখান থেকে থিওরি মাস্ট করতে হবে। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি এর সব কম হবে, সব কম। তার মানে লালের বিচ্যুতি কম, বিক্ষেপণ কম, বিচ্ছুরণ কম, সবকিছু কম হবে। এই কারণে লাল আলো অনেক দূরে থেকে দেখা যায়, এই কারণে বিপদ সংকেতে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর লাল আলো কি করা হয়? বিচ্যুতি কম, বিচ্ছুরণ কম, বিক্ষেপণ কম, শক্তি কম, কম্পাঙ্ক কম, যা আছে সবকিছুই কম, শুধু লাল আলোর বেগ বেশি। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগ বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার অপবর্তন বেশি, আর সবকিছু কি হবে? কম হবে। ঠিক আছে, বেনিয়া সহকলা তুমি যদি এইভাবে বেনিয়া সহকলা, তাহলে এই দিকে উপরে থেকে নিচে ল্যামডা বাড়ে, ল্যামডা বাড়ে, আর নিচ থেকে উপরে ল্যামডা কি হয়? কমে, ল্যামডা কমে। ঠিক আছে, তাহলে ল্যামডার সাথে সবকিছুই ব্যস্তানুপাতিক, ল্যামডা প্রপোর্শনাল টু 1/all। শুধু ল্যামডার সাথে সমানুপাতিক হচ্ছে বেগ আর সমানুপাতিক হচ্ছে অপবর্তন, অপবর্তন। তার মানে যার ল্যামডা বেশি তার অপবর্তন বেশি, যার ল্যামডা বেশি তার বেগ বেশি, আর সবকিছু কম হবে। তাহলে লাল আলোর সবকিছু কি হবে বলতো? কম হবে। আর বেগুনি আলোর সবকিছু কি হবে? বেশি হবে, বেশি হবে। ঠিক আছে, নীল আলোর কি হবে? এই যে আসমানের চাইতে নীলের সবকিছু কি হবে? বেশি হবে, বেশি হবে। ঠিক আছে, পারবা কিনা? এটা আমি পড়াইছি, ভৌত জগতে পড়াইছি, এটা আমি ভৌত আলোক বিজ্ঞানে পড়াইছি। তাহলে এই বিষয়গুলো হচ্ছে থিওরি। আর এখান থেকে যদি ম্যাথ আসে, ম্যাথ আসার সম্ভাবনা যেটুকু ওইটুকু বলে দিছি। এই অধ্যায় থেকে ম্যাথ আসলে প্রিজম থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, প্রিজম থেকে আসার সম্ভাবনা বেশি, অথবা হচ্ছে এই যে সংকট কোণ থিটা সি, থিটা সি ইকুয়াল টু 1/sin ইনভার্স 1/μ, 1/μ। ঠিক আছে, সংকট কোণ। একটা পানির তলদেশে থাকা অস্তগামী সূর্য দেখার জন্য কত কোণে তাকাইতে হবে? অস্তগামী সূর্য দেখার জন্য পানির তলদেশে থাকা একটা মাছকে কত কোণে তাকাইতে হবে? 48.75 ডিগ্রি ওয়েস্ট, পশ্চিম দিকের সাথে 48.75 ডিগ্রি কোণে তাকাইতে হবে অস্তগামী কি দেখার জন্য? সূর্য দেখার জন্য, সূর্য দেখার জন্য। ধরো পানির এই যে 6 মিটার গভীর একটা জলাশয়ের প্রকৃত গভীরতা হচ্ছে 6, প্রকৃত গভীরতা হচ্ছে কত? 6 মিটার। তাহলে এই পানির তলদেশে থাকা একটা মাছকে, 6 মিটার তলে থাকা একটা মাছকে কতটুকু উপরে মনে হবে? কতটুকু উপরে মনে হবে? মানে আপাত গভীরতা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে মিউ ইকুয়াল টু প্রকৃত বাই আপাত, প্রকৃত বাই হচ্ছে আপাত, আপাত। তাহলে আমার আপাত বের করতে হবে আগে। আপাত ইকুয়াল টু প্রকৃত আছে 6 আর মিউ মান হচ্ছে 4/3, 4/3। তাহলে যে 4.5 মিটার, তাহলে 4.5 মিটার নিচে মনে হবে, মানে এইটুকুর দূরত্ব হচ্ছে 4.5। কতটুকু উপরে মনে হবে? 1.5, 6 থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে, এই যে 6 - 4.5 মানে 1.5। এটা লিখে রাখো মান সহ, মান সহ। যদি এই ইয়া থেকে আসে, জ্যামিতিক আলো থেকে আসে, এই কোশ্চেনটা মান সহ আসার সম্ভাবনা। যদি তোমাকে বলে কতটুকু উপরে মনে হবে, অ্যান্সার হবে 1.5, কতটুকু নিচে মনে হবে? 4.5, 4.5। তাহলে মিউ ইকুয়াল টু কি? প্রকৃত গভীরতা মাইনাস ডিভাইডেড বাই আপাত গভীরতা, আপাত গভীরতা। শেষ। অঙ্ক করলে এইটুকুই করবা, আর দরকার নেই, আর পড়াবো না, এই অধ্যায়ের অঙ্ক আর দরকার নেই। আর পানির প্রতিসরাঙ্ক যদি তোমাকে চাই যে এয়ারের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত, অঙ্ক করার দরকার নাই, 4/3 দাগায় দিয়ে আসবা, বা 1.33। যদি তোমাকে বলে যে বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত, 1.33, সোজা অ্যান্সার, অঙ্ক করার দরকারই নাই। বাতাসের সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত, অঙ্ক করার দরকার নাই, 3/2, 1.5। বাতাসে পানিতে হচ্ছে আলোর বেগ কত, পানিতে আলোর বেগ কত, এটা যদি তোমাকে বের করতে বলে তাহলে তুমি বের করে দিবা 2.25 × 10⁸। অঙ্ক করার দরকার নাই, ফিক্সড মান।
যদি তোমাকে বলে কাঁচা আলোর বেগ কত, 2 × 10⁸ ফিক্স মান। কাঁচা আলোর বেগ চাইলে অ্যান্সার হচ্ছে 2 পয়েন্ট এত, পানিতে আলোর বেগ চাইলে এই কয়টাই। হ্যাঁ, তাহলে কাঁচা আলোর বেগ, পানিতে আলোর বেগ, তারপরে পানির প্রতিসরাঙ্ক, কাঁচের প্রতিসরাঙ্ক আসলে এইগুলাই আসবে। পারবা কিনা বলো? দেখো কত তথ্য পড়াই দিছি একটা ক্লাসে এত তথ্য পড়াচ্ছি, এত তথ্যবহুল ক্লাস। তোমার কৃষির জন্যও কিন্তু আমি বলে দিচ্ছি আজকের ক্লাসের পরে কৃষির জন্য আর কোনো তথ্য পড়ার দরকার নাই। এই ক্লাসের বাইরে যদি কোনো তথ্য কৃষিতে আসে আমার বলবা ভাই আপনি পড়াইছেন, এর বাইরে কৃষিতে আসছে। ফুল সিলেবাস থেকে যদি কোশ্চেন করে, এর বাইরে কোনো কোশ্চেন কৃষিতে আসবে না। কেউ যদি বলো যে ভাই আমি শুধু আজকের নোটটুকু কৃষির জন্য পড়বো আর কোনো কোশ্চেনও কৃষির জন্য সলভ করবো না, এনাফ, মোর দেন এনাফ, এইটুকুই পড়ো। কৃষির জন্য আজকের ক্লাসটুকুই করো, শেষ, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, তাহলে কৃষির জন্য মোটামুটি এইটুকু ভালো করে পড়লেই আশা করি যে কি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। স্থির তড়িৎ থেকে ধারকটা পড়বা। স্থির তড়িৎ থেকে হচ্ছে স্থির তড়িৎ থেকে এক্স কোশ্চেন থেকে রিপিট করবে আশা করি। এক্স কোশ্চেন রিপিট হবে আশা করি। এক্স কোশ্চেনগুলো দেখবা, ধারকটা ভালো করে দেখবা। ধারক, তারপরে যে এফ প্রপোর্শনাল টু 1/r², এটা তো আছেই। তারপরে যে 1/4π এপসাইলন নট এর মান একক, এই বিষয়গুলো দেখতে হবে। হ্যাঁ, ক্লাস রেকর্ডেড থাকবে। এগুলো হচ্ছে এক্স কোশ্চেন কি করবে, রিপিট করবে। তো এগুলো হচ্ছে আমি আশা করি স্থির তড়িৎ। আর এই যে আমাদের সেন্টারে ধরো একটা সার্কেল, বৃত্তের কেন্দ্রে প্রাবল্য হচ্ছে 0, আর বৃত্তের কেন্দ্রে যদি তোমাকে বিভব বের করতে বলে, বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান। সিইউতে কি একটা শিফটেই পরীক্ষা হবে নাকি বহু শিফট জানাও তো? সিইউ কি শিফট ওয়াইজ পরীক্ষা হবে নাকি একবারেই পরীক্ষা? শিফট ওয়াইজ পরীক্ষা হলে তো ঝামেলা। তাহলে এই যে সাজেশন ক্লাস হচ্ছে দেখা যায় এক শিফটে আসে না, এরকম হয়। শিফট ভিত্তিক পরীক্ষা নাকি একসাথে পরীক্ষা? তিনটা শিফট, একজনে বলতেছে দুইটা শিফট। শিফটে পরীক্ষা হইলে এরকম হয় যে এক শিফটে আসছে আরেক শিফটে আসে না, এরকম হয়। কেউ কয় 3 শিফট, কেউ কয় 4 শিফট, কেউ কয় 2 শিফট। নৌশিন, শর্মিল, মৃত্তিকা, নতুন পোলাবেন। এই যারা নতুন আছো কাইন্ডলি একটু 20-25 জন বা যতজন ফ্রেন্ড আছে এই গ্রুপে ইনভাইট দিয়ে দিও যে ভাই এখানে ক্লাস নেয়, এই ক্লাসগুলা কর, কৃষিতে তোর চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। এই কথা এইভাবে বলবো যে কৃষিতে যদি চান্স পাইতে চাস, অনেস্টলি বলতেছি, চান্স যদি পাইতে চাস তাহলে এই ফিজিক্স সেন্টারসে ক্লাস কর, আর কোথাও ক্লাস করার দরকার নেই। ফিজিক্স সেন্টারসে ক্লাস কর, ফিজিক্স ম্যাথ এনাফ ফর কৃষি, ফর এগ্রি। আর ফিজিক্স ম্যাথে যদি কেউ 35 পায়, ওর চান্স আটকানো এমনি অসম্ভব, কারণ বায়োলজিতেও পারবেই, কেমিস্ট্রিও কিছু পারবেই, ইংলিশও কিছু পারবেই। ফিজিক্স ম্যাথে যদি কেউ 35 তুলতে পারে, ওর চান্স হয়ে যাবে। ঠিক আছে, চান্স হয়ে যাবে। আচ্ছা, এইখান থেকে তল ঘনত্বটা দেখবা। তল ঘনত্ব সিইউতে আসছিল। তল ঘনত্ব, হ্যাঁ, তল ঘনত্বকে বলা হয় সিগমা দিয়ে প্রকাশ করা হয়। যে কোনো কিছুর বা চার্জ ঘনত্ব, আদান ঘনত্ব, যার ঘনত্ব তাকে কি করবা বলতো? যার ঘনত্ব তাকে এরিয়া দিয়ে ভাগ করতে হবে। তাহলে চার্জ ঘনত্ব মানে চার্জকে ক্ষেত্রফল দিয়ে ভাগ, তাহলে একক হবে কুলম্ব পার মিটার স্কয়ার। তল ঘনত্বটা আসে। ঠিক আছে, আচ্ছা, স্থির তড়িতে এত কিছু বললাম না। আর এই যে বর্গক্ষেত্রের এইটা দিতে পারে, ধরো বর্গক্ষেত্রের 4টে কণার, এখানে Q1, এখানে Q2, এখানে Q3, এখানে Q4। তো সেন্টারে যদি চার্জ 0 হইতে হয় তাহলে সবগুলার যোগফল কি হইতে হবে? 0 হইতে হবে। সবগুলার যোগফল 0 হইলেই কেবলমাত্র কি হবে? আমাদের এই বর্গক্ষেত্রে 0 হবে। ধরো একটাতে আমি দিছি 3, একটাতে দিছি -4, একটাতে দিছি 7, তাহলে চতুর্থ বিন্দুতে আমার কত চার্জ দিলে আমার সেন্টারে কি হবে? 0 হবে।
শূন্য হবে। বলো তো চতুর্থ বিন্দুতে কত চার্জ দিতে হবে? তাহলে সবগুলার যোগফল কি হইতে হবে? 0 হইতে হবে। সবগুলার যোগফল 0। তাহলে যে দেখো 3 - 4 + 7 প্লাস x = 0 বা x = -6, -6, তাই না? x = -6, x = হচ্ছে -6, -6। আচ্ছা, তারপরে দেখো চুম্বক আবেশ আর চুম্বক। চুম্বক থিওরি পিডিএফ পড়বা, এখান থেকে এই অধ্যায় থেকে থিওরি আসবে, এই অধ্যায় থেকে থিওরি আসবে যে ফেরু চুম্বক, ফেরি চুম্বক। তারপরে হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 20 বিন্দু, 20 বিন্দু ইম্পর্টেন্ট। 20 বিন্দু যেই তাপমাত্রায় চুম্বকত্ব নষ্ট হয়, যেই তাপমাত্রায় চুম্বকত্ব নষ্ট হয় এটারে বলা হয় 20 বিন্দু। 20 বিন্দু, হ্যাঁ 20 বিন্দু এই নষ্ট হয়। এই থিওরি পিডিএফ পড়তে হবে, এটা এই অধ্যায় থেকে থিওরি আসবে, ম্যাথ দিবে না আশা করি, থিওরি আসবে, থিওরি আসবে। আরেকটা বাকি আছে, আরো বাকি আছে রে, এত অধ্যায় একবারে পড়াইতেছি আল্লাহ, 11টা অধ্যায় পড়াইলাম। চুম্বক আবেশ, চুম্বক আবেশ, আবেশ। চুম্বক আবেশ থেকে হচ্ছে কি পড়বো বলো? ধরো তোমাকে বলবে যে I = I0 sin 250 πt বা ধরো 500 πt, ঠিক আছে? তাহলে এটার কম্পাঙ্ক কত, ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি কত? তাহলে ফ্রিকোয়েন্সি যে টি এর সহগকে 2π দিয়ে ভাগ করে দিবা। তাহলে টি এর সহগ আছে 500 π, এটারে 2π দিয়ে ভাগ করে দিবা। 2π দিয়ে ভাগ করলে কত হয়? 250 হার্টজ, 250 হার্টজ। হ্যাঁ, এইখান থেকে এই ধরনের কোশ্চেন আমাদের কি হতে পারে? আসতে পারে। তারপরে এই যে আমাদের আই সর্বোচ্চ মান যেটা IRMS = হচ্ছে 0.707 I0, 0.707 I0। ধরো তোমাকে একটা সমীকরণ দিল যে I = 100 sin 20 πt, তাহলে এটার RMS মান কত? IRMS = what? IRMS = what? বলো তো IRMS কত হবে? তাহলে RMS মান হচ্ছে শীর্ষ মানের কত গুণ? শীর্ষ মানের 0.707 গুণ। তাহলে 0.707 এটা তো থাকবে, শীর্ষ মান হচ্ছে এই যে এটা সাইনের সাথে যেটা থাকে এটা হচ্ছে শীর্ষ মান 100। তাহলে অ্যান্সার হচ্ছে 70.7 অ্যাম্পিয়ার, 70.7 অ্যাম্পিয়ার। মনে রাখবা প্রবাহের গড় মান হচ্ছে -I0, দুইটা প্রবাহের গড় মান 0, সমষ্টিও 0। সমষ্টি পরপর দুটি প্রবাহের শীর্ষ মানের গড় সমষ্টিও 0, গড় মানও 0, গড় মানও কি 0। এটা আসে সিউতে, আসে, ঠিক আছে? সিউতে আসে। তো এই বিষয়গুলোই ভালো করে দেখবা, আর একটা হচ্ছে এই যে প্রবাহ শীর্ষ থেকে 0 থেকে শীর্ষে পৌঁছানোর সময় আছে 1/T/4, T/4 = 1/4f, 4f। এটার একটা অ্যান্সার মান সহ আসে, এটা লিখে দিচ্ছি যে 5 মিলিসেকেন্ড, 5 × 10⁻³ সেকেন্ড, বা এটাকে বলো 5 মিলিসেকেন্ড। দেখবা যে ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে 50 হার্টজ, যে একটা প্রবাহ 0 থেকে শীর্ষে উঠতে এর কম্পাঙ্ক হচ্ছে 50 হার্টজ, এর কতটুকু সময় লাগবে? 5 মিলিসেকেন্ড সময় লাগবে, এটা মান সহ আসে, ঠিক আছে? প্রবাহ 0 থেকে শীর্ষে ওঠার সময়, প্রবাহ 0 থেকে শীর্ষে ওঠার কি সময়, প্রবাহ শীর্ষ থেকে 0 থেকে। আর এই বাসা বাড়ির জন্য বাংলাদেশের যে এই যে এসি প্রবাহ আর একটা হচ্ছে ডিসি প্রবাহ, তো এই ডিসি প্রবাহ মানে ডাইরেক্ট কারেন্টের ফ্রিকোয়েন্সি 0, আর অল্টারনেটিভ যেই কারেন্টটা, অল্টারনেটিভ মানে দিক পরিবর্তী প্রবাহ, এই কারেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্টজ ফর বিডি। বাংলাদেশের জন্য এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 60 হার্টজ। মোটামুটি শেষ, এবং তোমরাও চলে যাচ্ছ, আমিও চলে যাব। হ্যাঁ, মোটামুটি পড়ায় দিছি সব অধ্যায়, নোটগুলার ছবি দিয়ে দিচ্ছি। এগুলা পড়লে আশা করি রিভিশন করলে ফিজিক্সটা ওকে। মোটামুটি মনে হয় 3টা সাবজেক্ট করতে হয়, অ্যান্সার করতে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো 3টার মধ্যে অবশ্যই ফিজিক্স অ্যান্সার করবা, এটা মাস্ট। তারপরে তুমি হচ্ছে ম্যাথ বা বায়োলজি যে কোনো একটা বাদ দিও যেটা কঠিন লাগে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নোটের ছবি দিয়ে দিব, হ্যাঁ নোটের ছবিগুলো আমি দিয়ে দিব, সমস্যা নেই। আল্লাহ হাফেজ।
সবাই ভালো থাকো। এটা হচ্ছে সিইউ সাজেশন ক্লাস, এবং এই টপিকগুলো আমার কৃষির ফুল সিলেবাস ওকে, কৃষির ফুল সিলেবাস আমার এইটুকুতেই ওকে।